দেখুন আজকে একটু আমরা দুজনকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির একটি গর্বের বিষয়, সেটি হচ্ছে সবথেকে কনিষ্ঠতম স্টুডেন্ট আমাদের বা কনিষ্ঠতম শিক্ষার্থী হচ্ছে শোভন বিশ্বাস। শোভন বিশ্বাস, তোমার পরিচয় দাও। নমস্কার, আমি শুভম বিশ্বাস। আমি খুলনা ডুমুরিয়া থেকে আপনাদের সঙ্গে যোগদান করছি। কি পড়াশোনা করো? আমি এবার মাধ্যমিক পরীক্ষার্থী। আচ্ছা, তোমার বাবা মা কি করেন? আমার বাবা মা দুজনেই স্যাকমো সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। শুনলেন, এইবার বাবা মা দুজনই ডাক্তার এবং স্বনামধন্য ডাক্তার। তানার একমাত্র ছেলে, ইনি জ্যোতিষ শিখতে আসছেন। আরো একজন কনিষ্ঠতম স্টুডেন্ট আছেন, পরমা রয়। আপনি একটু আপনার ভিডিওটা অন করুন। পরমা রয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, নমস্কার। দেখুন, এই পরমা নমস্কার। রয় হচ্ছে, আপনার পরিচয় দিন। আমার নাম পরমা রায়। হ্যাঁ, কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, বাবা মা কি করেন? মা গৃহিণী, মানে বাসায় সমাজসেবামূলক কাজ করে, বাবা চাকরি করে। আচ্ছা, দেখুন আমি কিন্তু ক্লাস 8-এ থাকতে এই জ্যোতিষশাস্ত্রের বই পুস্তক পড়া শুরু করি। তো আমার আজকে আনন্দের বিষয় যে আমার থেকে কিন্তু 1 বছর 2 বছরের সিনিয়র আপনারা দুইজন, যেমন শোভন বিশ্বাস 2 বছরের সিনিয়র এবং পরমা রয় 1 বছরের সিনিয়র। তো তৎকালীন সময় জ্যোতিষ শেখার জায়গা কিন্তু আমরা পেতাম না। ঘরে বসে ওই কিরো বেনহামের বই বা এই আদিত্য প্রকাশনীর যে হস্তরেখা ভাগ্য বিচার, এইসব গ্রন্থ পড়তাম। এবং আমাদের গ্রামের আশেপাশে কিছু গুণিন ছিলেন, তান্ত্রিক, তানাদের কাছে যেতাম। একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, নাম বিজয় বাবু, উনি সঙ্গে জ্যোতিষও করতেন। তো খুলনা মংলা মহাসড়কের পাশে উনার চেম্বার ছিল। প্রতিদিন সপ্তাহে 4 দিন আমি দিগরাজ এবং গোনা বাজারে যাওয়ার পথে উনার ওখানে গিয়ে উনার চেম্বারের সামনে বড় মাঠি, মানে মাঠ, যেটা প্রচুর জল রাখা যায়, মাটির মাঠ, এগুলো পাতা থাকতো। মানে মিষ্টি জল ওইদিকে পাওয়া যেত না, এত পরিমাণে লবণাক্ত জল যে ভালো জল পাওয়া যেত না। তো উনার ওখানে গিয়ে সেই ঘামযুক্ত শরীরে ওখানে গিয়ে জল খেতাম প্রত্যেকদিন। আর জল খাওয়ার পথে ওখানে অন্তত আধা ঘন্টা বসে বিশ্রাম নিয়ে উনার কাছ থেকে আলোচনা করা, এই জ্যোতিষশাস্ত্রীয় বিষয়ে আমার আগ্রহ দেখে উনি বিভিন্ন বিষয়, এই বিশেষ করে নিউমারোলজি বা এই সংখ্যা জ্যোতিষ, এমনকি চুরি জিনিস কিভাবে উদ্ধার করতে হয় বা কিভাবে চোর ধরতে হয়, চুরি হওয়া জিনিস উদ্ধার করতে হয়, এইসব জিনিস উনি শিক্ষা দিতেন। তো তার পরবর্তীতে একদিন মোংলা পোর্টে আমার দোকান দিগরাজ বাজারে দোকানদারি করছি, হঠাৎ করে জাহাজ থেকে একজন লোক এসে নামলেন। জাহাজের লোক বাজার করতে আসছে। তারা বললেন যে আমার কাছে তো ইন্ডিয়ান টাকা আছে, ইন্ডিয়ান টাকা নিয়ে কি বাজার দেওয়া যাবে কিনা। তো আমি বললাম হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে। তো তখন ওরা পরিচয় দিলেন, উনি হচ্ছে জাহাজের একজন ইঞ্জিন ড্রাইভার আর একজন হচ্ছে জাহাজের মাস্টার। তো তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়ান, দুজনেই ইন্ডিয়ান। একজনের বাড়ি হচ্ছে আপনার মেদিনীপুরে বাড়ি, আর একজনের বাড়ি হচ্ছে আপনার তেতুলিয়া, পাড়ার ওই মানে বসিরহাট তেতুলিয়া। তো সেই ওই দুই ভদ্রলোক কেনা বেচা করলেন, আবার সন্ধ্যার পরে আসলেন। সন্ধ্যার পরে এসে আকস্মিক আমাকে বলছেন যে পালবাবু, আপনি তো ফ্রি আছেন, আপনি হাত দেখতে পারেন, আমাদের একটু হাত দেখে দিন। আমি হাত দেখতে পারি, আপনাদের কি বলবো। তা বলছে যে না, আপনি তো এই পড়াশোনা করেন, আপনি এখানে বই পড়াশোনা করেন, ওই যে হাতের রেখার বই দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি দেখে দিন। তা একটা কেমন যেন আকস্মিক আকাশ থেকে পড়লাম। আমার জীবনের প্রথম ক্লায়েন্ট হচ্ছে তানরা, একজন তপন বাবু আর একজন হচ্ছে সুবোধ বাবু। তো এই তখন তানাদের হাত নিয়ে গবেষণা করতে গিয়ে উনরা আমাকে একটা কথা বললেন যে দেখো, জ্যোতিষশাস্ত্র তোমাদের দেশে কতটা প্রসারিত আমি জানি না, তবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক বড় বড় জ্যোতিষ আছে। এই তপন বাবু নিজেই একজন কিন্তু জ্যোতিষ এবং উনি জাহাজের মাস্টার।
তো ইনি কিন্তু জ্যোতিষশাস্ত্র ভালো জানেন। এই উনাকে ধরে ফেললাম যে কি করতে হবে, তাহলে কিভাবে শিখতে হবে, তা আপনি আগে আমার হাতটা দেখে দিন। তা হাতটা দেখে দেওয়ার পরে উনি আমাকে প্রথম কয়েকটি কথা বললেন, বলার পরে তারপরে বললেন যে তুমি ইন্ডিয়াতে আসো, তারপরে দেখা যাবে। তো ইন্ডিয়াতে যখন গেলাম, যাওয়ার পরে আমি গেলাম হচ্ছে আমার দাদুর পিণ্ডদান করতে প্রথম ইন্ডিয়াতে। তো পিণ্ডদান করতে গিয়ে শিয়ালদাতে আমি একটা হোটেলে গিয়ে থাকলাম। 2 দিন পরে ট্রেনের টিকিট পেলাম, গয়াতে যাব, বুদ্ধ গয়ায়। তো তখন সেই 2 দিন ঘুরে বেড়াতে বেড়াতে আমার এই গুরুজি পণ্ডিত শ্রী আদিত্য শাস্ত্রী, ওখানে পোলে মার্কেটে ওনার সাইনবোর্ড ছিল। তা দেখে আমি মনে করলাম যে আদিত্য প্রকাশনীর গ্রন্থ পড়ি, তাহলে মনে হয় এই গুরুজির লেখা বই, তাহলে এনার কাছেই যাই, যে হাত দেখায়। গুরুজির তখন ফি 50 টাকা। তো 50 টাকা দেওয়ার সামর্থ্য কিন্তু আমার নেই। তো না থাকাতে আমি কায় মনোবাক্যে বললাম যে আমাকে যদি একটু হাত দেখে দিতেন। তা উনি, একজন ডাক্তার বসেন একই চেম্বারে আর উনিও বসেন। তা পরবর্তীতে ফ্রি হলে সন্ধ্যার পর দেখে দেবেন। কখন? ঠিক আছে, আমি কোথায় আছি? বললাম অমুক হোটেলে আছি, সন্ধ্যার পর। তা আমি ওখান থেকে কিন্তু নড়লাম না, আমি হাত দেখায় আর দেখাতে গিয়ে তখন থেকে কিন্তু আমার জ্যোতিষশাস্ত্রে আরো আগ্রহ তৈরি হয়, যে গুরুজির এফিমেরিজ দেখে যেভাবে হরস্কোপ তৈরি করলেন, ওই এফিমেরিজ থেকে আমি প্রথম হরস্কোপ তৈরি করা শিখি। এবং সেই থেকে আমার প্রথম এবং শেষ গুরু এই পণ্ডিত শ্রী আদিত্য শাস্ত্রী। এর আগে কিন্তু আমি ওই টুকা টুকা দিয়ে এদুক একটু মন্ত্রতন্ত্র শিখেছি। তো সেই সময়কার বয়স কিন্তু সে সময় আমি 9-এ ভর্তি হওয়ার পরে তারপরে যাই। অর্থাৎ ইতিমধ্যে আমার কিন্তু 10 থেকে 15টা বই জ্যোতিষশাস্ত্রের পড়া মুখস্থ প্রায় করা কমপ্লিট সেই সময়। তো আজকে সবচেয়ে গর্বের বিষয় যে আমরা কিন্তু সেই সময়কার 2জন শিক্ষার্থীকে পেয়েছি, যদিও আপনারা কিন্তু আমার থেকেও এক বছর এবং 2 বছরের সিনিয়র। তো আপনাদের কাছ থেকে আমরা এমনটি আশা করব যে আপনারা যেন আমাকে টপকে আমার উপরে যেতে পারেন। যেমন এপিজে আবুল কালামের একটি গল্প না দিয়ে পারা যাচ্ছে না। আবুল কালাম আমরা তার ইতিহাস জানি, কিন্তু যে ছোটবেলায় সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন, সেই এপিজে আবুল কালাম তখন রাষ্ট্রপতি হয়ে ওনার ইয়েতে দক্ষিণ ভারতে অর্থাৎ তামিলনাড়ুতে যখন উনি আসেন প্রথম, তখন ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য লাখো জনতার মানে ঢেউ রাস্তার পাশে। এর ভিতর থেকে আবুল কালাম আজাদ হেঁটে যাবেন। তো যখন হেঁটে যাচ্ছেন তখন কিন্তু এক স্কুল শিক্ষক যে জড়িয়ে ধরেছেন, আমার আবুল কালাম আজকে এত বড় হয়েছে, দেখো কি অবস্থা। তো এই যে আবুল কালাম আজাদ, ধরুন তার স্কুল শিক্ষক সে যে আবেগে জড়িয়ে ধরেছে, কিন্তু একজন রাষ্ট্রপতিকে আবেগে জড়িয়ে ধরা, এর অপরাধে তার যে আজীবন কারাদণ্ড হতে পারে, বা তাকে ফায়ার স্কোয়াডে মৃত্যু হতে পারে, বা তার জীবন ওই সময় কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, বা মুহূর্তের মধ্যে তাকে কিন্তু নমস্কার। হ্যাঁ নমস্কার। তো তা উপেক্ষা করে তাকে গিয়ে কিন্তু জড়িয়ে ধরেছে। তো জড়িয়ে ধরার পরে সঙ্গে সঙ্গে তার গার্ডরা গেছে, গার্ডরা যে তৌফিক মোড়া দিয়ে বাঁধবে বা সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ করাবে, কিন্তু আবুল কালাম আজাদ কিন্তু করলেন, এই রাখো রাখো, আমি দেখছি কি হয়েছে। ইনি স্কুল স্যার, অথচ ওনার আবুল কালাম আজাদের কিন্তু মনে নেই যে ইনি আমার স্কুল জীবনের বা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। তো তখন উনি বুকে জড়িয়ে ধরলেন যে আমার স্যার, বাহ আমি কি গর্বিত। আর স্যারও কিন্তু আবেগে যে আমার ছাত্র এত বড় হয়েছে। তো আমাদের যেন এমন কিছু আমরা পাই যে আপনারা এই যে সর্বকনিষ্ঠ 2জন আছেন সহ সবাই আছেন, সবাই যেন আমার এবং আমার গুরুজির উপরের জ্যোতিষ হন, যেন আমাদের নিচেই না থাকে, এই প্রত্যাশা কিন্তু আমাদের থাকবে। অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে যারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করে জ্যোতিষী হবেন, তারা প্রত্যেকেই এইখানকার শিক্ষকের থেকে অনেক বড় হবেন, এই আশাবাদ আমাদের মধ্যে থাকবে। আমাদের প্রচেষ্টাও থাকবে আপনাদের কিভাবে দুকলম আমরা শেখাতে পারি। আমরা কিন্তু প্রাইমারি লেভেলের সেই আবুল কালাম আজাদের মতো প্রাইমারি লেভেলের শিক্ষক, অর্থাৎ ছাত্ররা কিন্তু এক সময় বিসিএস ক্যাডার হবে বা বড় বড় উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। তো এই প্রাইমারি স্কুলের শিক্ষকরা গর্ব করতে পারে, যাতে গর্ব করে বলতে পারে যে হ্যাঁ আমাদের সেই শিক্ষার্থীরা আজকে এত বড় মস্ত বড় জ্যোতিষ হয়েছে।
এই আশাবাদ কিন্তু আমার থাকবে। তো আমি আশা করব যে আপনাদের ক্লাস কতটা ভালো লেগেছে আপনারাই ভালো বলতে পারবেন, বা ক্লাস থেকে কতটা শিখতে পারছেন। যদি আমাদের কোনো স্যারের ক্লাস থেকে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা নোট করে রাখবেন। আমি কিন্তু পূর্বেও বলেছি আপনাদের এই নোট নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব, যে আপনার এই প্রশ্ন, আপনার এই প্রশ্ন, এই সব প্রশ্নোত্তর নিয়েও কিন্তু আমরা ক্লাস দিব, যাতে সবাই শিখতে পারে। ইতিপূর্বে আপনারা কিন্তু দেখেছেন যে আমরা গত ব্যাচের পরীক্ষা নিয়েছি, যে আমরা ভাইবা পরীক্ষা নিয়েছি ওপেনে, কিন্তু যে কার কাছে কি প্রশ্ন করছি আপনারা যেন আড়ালে না বলতে পারেন যে আমরা হয়তো অমুককে ইচ্ছাকৃতভাবে সহজ প্রশ্ন করে মার্ক দিয়ে দিয়েছি, এমনটি কিন্তু আমরা করিনি। অর্থাৎ সবাই সবারটা কিন্তু দেখতে পেরেছেন যে কাকে কি প্রশ্ন করেছি, কে কেমন উত্তর দিয়েছে, এমনকি সোশ্যাল মিডিয়াও কিন্তু তা দেখছে। তাই আমি আশা করব যে আপনারা আমাদের তরফ থেকে স্বচ্ছতা পাবেন, বা আমাদের তরফ থেকে আপনাদের স্যাররা যা শিখাবেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেগুলো প্রশ্ন করবেন এবং আমার কাছে সঙ্গে সঙ্গে পাঠাবেন। আমি এই প্রশ্নগুলো নোট করে রেখে রেখে একদিন দেখা যাচ্ছে এক্সট্রা একটা ক্লাস দিব, বা ক্লাসের শুরুতে আমরা আগে ওই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা দেখা যাচ্ছে 10টা ক্লাস গেলে অমনি একদিন আমরা আলোচনা করলাম আপনাদের প্রশ্ন নিয়ে। তো সুব্রত সরকার আপনার ভিডিওটা অন করুন, জাকির হোসেন সাহেব ভিডিও অন করুন, এবার ক্লাস শুরু হোক। এতক্ষণ কিন্তু এই গল্পটার ভিতর আমরা গেলাম, শুধুমাত্র আপনারা যোগদান করেননি। দেখেন সকালবেলায়ও কিন্তু 9টার ক্লাস 9:30টায় শুরু হয়েছে, বা 9:20-এ শুরু হয়েছে, আপনাদের যোগদান করার দেরি হওয়ার জন্য। তো আজকেও কিন্তু দেখুন 7টায় ক্লাস হওয়ার কথা, 7:23 বেজে গেছে। আমি কিন্তু তড়িঘড়ি করে সেই নিউমারোলজির আরো একটু বোঝানোর প্রয়োজন ছিল, সেটা কিন্তু আপনারা পেলেন নাই সময় মতো যোগদান না করার কারণে। অর্থাৎ আমি বলবো যে সবাই সময়টাকে গুরুত্ব দিবেন। সময় চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। আর মানব জীবন কদিনের জীবন, এর ভিতর শিখবো, তারপরে পেশা চালাবো, তারপরে সন্তান সন্ততিদের মানুষ করব, তাদের জন্য কিছু রেখে যাব, জীবনে প্রতিষ্ঠা অর্জন করব, এই অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। তো তাই তো আমাদের একটু উঠে পড়ে লাগতে হবে। আর বিশেষ করে দেখুন আমাদের সব থেকে বয়োকনিষ্ঠ বলবো, এতদিন বয়োজ্যেষ্ঠ বলেছি, ভট্টাচার্য বাবু যদি সবার আগে টাইম টু টাইম জয়েন করতে পারেন, তো আমরা কেন ইয়ংরা কেন পারবো না? তো ঠিক আছে, আজকের আমাদের ক্লাস হবে কিন্তু আজ শিখবো হাত দেখা। আর আমরা শিখবো ইন্ডিয়া থেকে ওই যে ইন্ডিয়া থেকে ওই যে সরকার বলে যে মেয়েটি ভর্তি হয়েছে সম্পর্কে ওইটিও বলো একটুকু। ইন্ডিয়া থেকে সরকার বলে যে মেয়েটি ভর্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি আসছে হ্যাঁ তো। স্যার। হ্যাঁ, ভিডিও অন করুন। নমস্কার শুভশ্রী সরকার। হ্যাঁ, আপনার পরিচয়টা দিন। আমি আমি মানে আমার নাম শুভশ্রী সরকার। আমি তো ভারতবর্ষ থেকে এসেছি, আর আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করি। আর বাবা রিটায়ার্ড এখন, আর মা হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, আপনি লেখাপড়া কোন পর্যন্ত করেছেন? এমএসসি মাস্টার্স। দেখুন আরো একটি গর্বের বিষয়, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমরা বিশেষ করে এখানে যাদের পেলাম সবাই উচ্চ শিক্ষিত, এটাই পেলাম। যদিও আমাদের সর্বকনিষ্ঠ যে দুইজন রয়েছেন তাদেরও ভিত কিন্তু ঠিক তদনুরূপ মজবুত, যেহেতু দুজনই সায়েন্সের স্টুডেন্ট, একজনের বাবা মা দুজনই মানে ডাক্তার, এবং একজনের বাবা চাকরি করেন, মা সমাজ সেবামূলক একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তো সন্তানদের কিভাবে গাইড করতে হয়, কিভাবে তাদের বড় করে তুলতে হবে, সে চিন্তা চেতনা তাদের কিন্তু আছে, বা তাদের আছে। আমরা দেখি যে ভালো স্কুল, অমুক স্কুল ভালো, অমুক স্কুল সব থেকে ভালো রেজাল্ট করে, তার কারণ কি? ওখানে কিন্তু ভালো স্টুডেন্টদের বেছে বেছে নেওয়া হয়। আমরা কিন্তু আমাদের দেশে লক্ষ্য করেছি, অনেকেই আপনারা লক্ষ্য করেছেন যে ভালো স্কুলে ভর্তির ক্ষেত্রে পিতামাতার পরিচয় নেওয়া হয়, পিতামাতার ভাইবা নেওয়া হয়, তারা কি করে, তারা সন্তানদের প্রাইভেট টিউটর দিতে পারবে কিনা, তারা খরচ জোগাড় দিতে পারবে কিনা ভালো স্কুলে ভর্তির ক্ষেত্রে, তারা সন্তানের প্রতি কতটা মানে গুরুত্ব দিবে তার লেখাপড়ার প্রতি, এগুলো দেখে তারপরে কিন্তু ভর্তি করে, শুধু ছাত্র ছাত্রীর রেজাল্ট দেখে কিন্তু ভর্তি করে না।
তো এখানে আমরা কিন্তু ঠিক তদনুরূপ পেয়েছি, আপনাদের সবার আগ্রহ আছে, এই আগ্রহকে আমরা সাধুবাদ বা স্বাগত জানাচ্ছি। তো দেখুন, আজ আমরা শিখবো হাত দেখা। হাত দেখা শিখতে গেলে সর্বপ্রথম আমাদের হাতের ক্ষেত্রগুলোকে জানতে হবে। ও তার আগে একটি কথা বলে যাই, যারা এই নতুন যোগদান করেছেন, ইতিপূর্বে কিন্তু আমাদের গত সপ্তাহে ক্লাস হয়ে গেছে, 2 আর 3টি ক্লাস গত সপ্তাহে গত শুক্রবারে হয়েছে। আপনারা বিএনএস একাডেমিতে আগামী 2-3 দিনের মধ্যে এই ভিডিও পাবেন। আর আজকে সকালেও কিন্তু 2টো ক্লাস হয়ে গেছে। তো এই ভিডিও এই বিএনএস একাডেমি এবং আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো, আমার ক্লাসগুলো, পার্সোনাল ক্লাসগুলো এবং আমার গুরুজির যে ক্লাস, এগুলো আমার চ্যানেলেও পাবেন, আবার ওদিকে বিএনএস একাডেমিতেও পাবেন। তো ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজ আমরা হাত দেখা শিখবো। তো হাত দেখা শিখতে গেলে আমাদের কোন কোন দিকে নজর দিতে হবে? দেখুন, বোর্ডে 2টি হাত অঙ্কিত আছে। তো আমাদের হাতের ক্ষেত্রগুলোকে আগে চিনতে হবে। হাতের ক্ষেত্রগুলো চিনতে গেলে সর্বপ্রথম তর্জনী এবং মধ্যমার মাঝ বরাবর রেখা টেনে এই শিরোরেখার উপর পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। আপনারা প্রত্যেকে হাত এঁকে নিন খাতার উপর। খাতার উপর সহজভাবে হাতটা রেখে চতুর্পাশে কলম দিয়ে টান দেন, দেখেন দ্রুত হাত আঁকা হয়ে যাবে। এইবার মধ্যমা আর অনামিকার মাঝ বরাবর টান দিব, শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝ বরাবর নিয়ে বৃহস্পতির এই রেখার সঙ্গে মিলিয়ে এটা শনির ক্ষেত্র। এইবার কনিষ্ঠা এবং অনামিকা থেকে হৃদয় রেখার উপর পর্যন্ত চলে যাব, এটা হচ্ছে রবির ক্ষেত্র। এইবার কনিষ্ঠা আঙ্গুলে হৃদয় রেখার উপরে, এটা বুধের ক্ষেত্র। এই যে অংশ অঙ্কিত করেছি, অর্থাৎ মণিবন্ধ থেকে বুধের এই কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার কর পর্যন্ত, এর যে মাঝখানের অংশ, এই মাঝখানের অংশটা মঙ্গলের ক্ষেত্র। এইবার মণিবন্ধের উপরের নিচের এই বৃহৎ অংশ হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। বৃদ্ধাঙ্গুলির গোড়ায় মণিবন্ধ থেকে এ পর্যন্ত শুক্রের ক্ষেত্র। এইবার বৃহস্পতির নিচেই এবং আয়ুরেখার উপরে এই অংশটি রাহুর ক্ষেত্র, আর মাঝখানের অংশটি হচ্ছে কেতু। এই হচ্ছে হাতের 7টি গ্রহের অবস্থা। তো এই 7টি গ্রহের অবস্থান আগে আমাদেরকে চিনতে হবে। তো চিনতে গেলে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে প্রত্যেকের এই হাতটি এঁকে নিয়ে বাম পাশে আমাদের লিখতে হবে, সর্বপ্রথম বৃহস্পতি লিখলাম, তারপর শনি লিখলাম, তারপর হচ্ছে রবি, তারপর বুধ, তারপর মঙ্গল, তারপর চন্দ্র, তারপর শুক্র, তারপর হচ্ছে রাহু এবং কেতু। একটু উলট পালট করে আপনারা রবি চন্দ্র বৃহস্পতি হিসাবেও লিখতে পারেন, কিন্তু আমরা এই দিক থেকে দেখাতে দেখাতে আসছি, তাই এইভাবে লিখলাম। এইবার ক্ষেত্রটি কেমন, শুভ না অশুভ, এটাকে আমাদের বুঝতে হবে। তো কোন ক্ষেত্র কেমন এটি বোঝার ক্ষেত্রে আমাদের স্ব হাত ধরতে হবে, ধরে দেখতে হবে যে হাতের কোন ক্ষেত্র শুভ না অশুভ, এটা বোঝার জন্য হাতের যে ক্ষেত্রটি সব থেকে উঁচু থাকবে, সব থেকে উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকবে, কোনো রং চড়া থাকবে না বা ডাবা থাকবে না, কুচলানো থাকবে না, তাহলে সেই ক্ষেত্রটি কিন্তু ভালো থাকবে। এমনকি কোনো তিল, বিন্দু, জব, জাল চিহ্ন থাকবে না। তিল, বিন্দু, জব, জাল চিহ্ন, ক্রস চিহ্ন, এটি কিন্তু কোনো ক্ষেত্রেই শুভ ফল দেয় না। যদিও 2টি ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ ফল দেয়, সেটি হচ্ছে একটি বৃহস্পতির ক্ষেত্রে আর একটি হচ্ছে কেতুর ক্ষেত্রে ভাগ্য রেখার সঙ্গে। এই 2টি ক্রস চিহ্ন ছাড়া আর সব জায়গায় তিল, বিন্দু, ক্রস এবং জাল চিহ্ন থাকলে সেই ক্ষেত্রটি অশুভ। এবং সেই ক্ষেত্রটি যদি কালচে থাকে বা ধরুন আপনার কাটাকাটি থাকে, এমনকি নিচু থাকে, ভাঁজ ফেলানো থাকে, তাহলে ওই ক্ষেত্রটাকে অশুভ ধরতে হবে।
তো আমাদের এক্ষেত্রে লিখতে হবে যে ধরুন বৃহস্পতি কেমন আছে, যদি আপনাদের কারো হাতে শুভ থাকে তাহলে শুভ লিখবেন, অবলিক দিয়ে অশুভ থাকলে অশুভ লিখবেন, অথবা শুধু শুভ লিখে যাবেন। শনি ধরেন শুভ থাকলে শুভ লিখবেন, না হলে অশুভ থাকলে অশুভ লিখবেন। এভাবে কিন্তু আমরা লিখে যাব। রবি যদি শুভ থাকে তাহলে শুভ লিখবো, বুধ যদি শুভ থাকে তাহলে শুভ লিখবো, না হলে অশুভ লিখবো। এভাবে আমরা 9টি গ্রহের অবস্থান কিন্তু লিখে যাব, যে যার যার হাত দেখে, এটা হচ্ছে যার যার হাত দেখে তারপর লিখে নিতে হবে। প্রত্যেকের হাত দেখুন যে আমাদের হাতের কোন ক্ষেত্রটি কেমন। যেমন আমার হাত দেখুন, এখানে আমার হাতটা দেখলে কিন্তু সবচেয়ে শনির ক্ষেত্রটা নিচু, দেখেন দেখা যায়, তাহলে আমার কিন্তু শনিটা সব থেকে খারাপ এখানে। তারপরে দ্বিতীয় হচ্ছে দেখুন, দ্বিতীয় হচ্ছে রাহুর ক্ষেত্রটা খারাপ, দেখেন রাহুর ক্ষেত্রটায় অনেক ভাঁজ ফেলানো, এই যে এই ক্ষেত্রটি এই দেখেন খারাপ। রবির ক্ষেত্রটা উঁচু আছে কিন্তু রবি রেখা নেই, রবির ক্ষেত্রটায় তবে একটি মাত্র রেখা আছে, অর্থাৎ রবির ক্ষেত্রটাকে খারাপ বলা যাবে না, মধ্যম বলা যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের এই 9টি ক্ষেত্র যার যার যেমন আছে সে সেভাবে হাতে ওই খাতায় লিখে ফেলি, প্রত্যেকের হাত দেখি। এক্ষেত্রে আমি একটি কথা বলবো, তা হচ্ছে যে পুরুষদের জন্য ডান হাত দেখবেন, নারীদের জন্য বাম হাত দেখবেন। অবশ্য দু হাতই দেখা উচিত, কারণ হচ্ছে আপনারা পুরুষের বাম হাত হচ্ছে পূর্ব জন্মে আপনি কেমন বংশের ছিলেন, কোথা থেকে আসছেন, কেমন আপনার বংশ পরিচয়, এটা নির্দেশ করবে। আর বাম হাত পুরুষের জন্য 25% ফলাদেশ দেবে, আর ডান হাত হচ্ছে 75% ফল দেবে, যে আপনি কর্মগুণে কতটা প্রতিষ্ঠা পেলেন। ঠিক উল্টাটা নারীদের ক্ষেত্রেও কিন্তু বাম হাত 75% ফল দেবে, ডান হাত 25% ফল দেবে। তো এই যে ডান হাত 25% ফল দেবে, তো ডান হাতে ধরেন বৃহস্পতির ক্ষেত্রে একটি তিল আছে, এবার বাম হাতে নেই, তার মানে ধরে নেওয়া যাবে তার বৃহস্পতিটা অশুভ ছিল, কর্মগুণে সেই মেয়ে তার বৃহস্পতিকে শুভ করতে পেরেছে, অর্থাৎ বৃহস্পতির যে গুণগুলো সেই গুণগুলো সে রপ্ত করতে পেরেছে, দোষগুলোকে বর্জন করতে পেরেছে। কিন্তু আগে দোষ ছিল। আমরা কি সাধারণত দেখি না যে অনেকে কিন্তু বাবার বাড়িতে থাকতে বিবাহের আগে হয়তো অনেকে খুব কষ্ট ক্লেশ করে মানুষ হয়েছেন, খুব অভাব অনটনের ভিতর ছিলেন, কারো চরিত্রভ্রষ্ট হয়েছে, কারো দেবদেবীর প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না, মা বাবার প্রতি ও ছিল না, এমনকি মা বাবার সঙ্গে মারামারি লাঠালাঠি করেছেন, এমনও কিন্তু অনেক মেয়ে পাওয়া যায় বা অনেক ছেলে পাওয়া যায়। বিবাহের পর দেখা যাচ্ছে যে তারা তাদের মতো সতী সাবিত্রী, তাদের মতো পূজ্য ব্যক্তি, বা তারা শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা যেভাবে করছে, তারপরে দেবর ননদ বা আত্মীয় পরিজনকে সবাইকে নিয়ে যেভাবে চলার চেষ্টা করছে, দেখে যেন মোহিত হয়ে যেতে হচ্ছে। তো এমনটি কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে যদি ডান হাতে কোনো মেয়ের যদি তিল চিহ্ন, জপ চিহ্ন বা জাল চিহ্ন এগুলো যদি থাকে বা কালসে থাকে, পরবর্তীতে বাম হাতের যদি বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে, তো দেখা যাচ্ছে তারা বিবাহের পর দেখা খুব মৌজ মস্তিতে সংসার মাতিয়ে উঠাবে। আর সংসার যখন মাতিয়ে উঠাবে তখন কিন্তু উন্নতির অগ্রযাত্রাও থাকবে, মনে যখন শান্তি থাকবে তখন দেখবেন উন্নতি আপনারা উভয় মিলে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল খাটিয়ে সংসার সমাজে মাথা তুলে দাঁড়াবে। এটাই কিন্তু নিয়ম, তাই তো গুরুজি নাকি? হ্যাঁ ঠিকই ঠিকই। ঠিক তদনুরূপ শনির ক্ষেত্র যদি অশুভ থাকে, তাহলে শনির ক্ষেত্র যদি ধরেন বাম হাতে তিল চিহ্ন যুক্ত পুরুষের ক্ষেত্রে বলি, এবার শনির ক্ষেত্রে বাম হাতে তিল, বিন্দু, জপ, জাল চিহ্ন আছে কিন্তু ডান হাতে নেই, তার মানে কি বলা যাবে? ছোটবেলায় ছেলেটি কায়িক পরিশ্রম করে আসছে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, কিন্তু জীবনের সফলতা পেয়েছে সে মধ্য বয়সে এসে, অর্থাৎ যখন সে নিজে কর্ম করেছে তখন প্রতিষ্ঠা পেয়েছে, উত্তরাধিকার সূত্রে সে কিছু পায়নি। কারণ শনি কিন্তু কর্মফলদাতা, শনি মহারাজ, অর্থাৎ তার কর্মগুণে সে ভাগ্যকে পরিপূর্ণ করেছে বা পরিবর্তন করেছে। আর কর্ম করবে কখন? আগে লেখাপড়া শেষ করবে, তারপরে যে চাকরি করবে বা ব্যবসা করবে, অর্থাৎ 20 বছরের আগে কেউ কিন্তু আর উপার্জন করবে না। খুব কম শিশুই কিন্তু 20 বছরের আগে উপার্জন করে। তো বিশেষ করে শনির ক্ষেত্র যাদের ভালো থাকবে তারা নিজস্ব ক্ষমতা, দক্ষতা দিয়ে তারা উপার্জন করে প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে ডান বাম আমরা দেখে কিন্তু চিহ্নিত করব। এইবার আমরা যদি রবির ক্ষেত্রে আসি,
তাহলে রবির ক্ষেত্র থেকে কি হবে? রবির ক্ষেত্রে ধরুন বাম হাত অশুভ, ডান হাত শুভ। তো এমনটি যদি থাকে, বাম হাত যদি অশুভ থাকে তাহলে পিতার কাছ থেকে ধন সম্পদ সম্পত্তি পাবেন না, উত্তরাধিকার সূত্রে কিছু পাবেন না। এমনকি ছোটবেলায় আপনার সুনাম যশ ছিল না, স্কুল জীবনে দেখা যাচ্ছে স্কুল থেকে পালিয়ে যে অমুকের গাছের লেবু অমুকের গাছের ডাব পেড়ে খেয়েছেন, বা চুরির অপরাধে বা অমুকের খাতা কলম চুরির অপরাধে শিক্ষক আপনাকে মেরেছে, অর্থাৎ সুনাম যশ মান নষ্ট করেছে। কিন্তু ডান হাতে রবি খুব ভালো এবং রবি রেখা খুব ভালো, রবির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন নেই। অর্থাৎ কর্ম এবং ব্যবসা বাণিজ্যে আপনারা তর তর করে উপরের দিকে উঠবেন। তো যেহেতু ছোটবেলায় সুনাম যশ নষ্ট হতে পারে সাধারণত, কিন্তু এইসব ছোটখাটো জিনিস নিয়ে হয়তো আরেকজনের খাতায় নিয়ে একটু দাগ দিলাম বা অমুকের বইয়ের পেজটা ছিঁড়ে ফেললাম, স্কুলে যে বাদরামি যেগুলো করা, এইগুলোতেই কিন্তু সুনাম যশ খ্যাতি নষ্ট হয়। তো রবির ক্ষেত্র যখন ভালো হবে ডান হাতে, তখন কিন্তু সে নিজস্ব কর্মক্ষমতায় সুনাম যশ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ সুনাম যশ প্রতিষ্ঠার মালিক কিন্তু রবি। এদিকে বৃহস্পতি আবার প্রতিষ্ঠা যশ সম্মানের মালিক, আর রবি হচ্ছে শনি হচ্ছে ধন ঐশ্বর্যের কর্মফল দাতা, অর্থাৎ কর্মের দ্বারা জীবনে সে কতটা উন্নতি করবে তার মালিক। আমরা কিন্তু ফলাফল পার্ট পাওয়া শুরু করতেছি। হ্যাঁ বলুন স্যার, তাহলে বাম হাত কি মানুষের অতীত? হ্যাঁ, বাম হাত আমরা বলবো যে অতীত এবং উত্তরাধিকার সূত্রে আপনি কতটা পেলেন আর না পেলেন, এটা পুরুষদের জন্য, নারীদের জন্য ঠিক উল্টায় দিলে তাই হবে। এবার আসবো আমরা বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্র থেকে আমরা কি বিচার করব? বিশেষ করে ছেলেটি কতটা চৌকস বুদ্ধিমান, বিচক্ষণ, কতটা গবেষক, কতটা আবিষ্কারক, কতটা সে জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা শক্তি কতটা, এটা বিচার করব। তো বুধের ক্ষেত্র যদি ভালো থাকে, জন্ম থেকে ভালো থাকে, তাহলে ছোটবেলা থেকে সে চৌকস বুদ্ধিমান বুদ্ধিমতী হবে। সেই সঙ্গে দেখা যাচ্ছে ছোটবেলায় অনেকে, যেমন দেওধরুন কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কত শিশু বেলায় যখন স্কুলে যায়নি তখনই উনি কবিতা লিখেছেন। তো যদিও এটা গড গিফটেড, তবুও হাত বিচার করলে দেখবেন যে ওনাদের হাতে অবশ্যই বুধের ক্ষেত্র এবং কেতুর ক্ষেত্র ভালো ছিল, তবেই না ওনারা স্বনামধন্য কবি সাহিত্যিক হয়েছে। কারণ বুধ হচ্ছে বুদ্ধিমত্তা বিচক্ষণতা, আর কেতু হচ্ছে আধ্যাত্মিক ক্ষমতা বা ঈশ্বর প্রদত্ত শক্তি। তো ঈশ্বর প্রদত্ত শক্তি যদি না থাকে, তো রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে 6 বছর বয়সে কবিতা লেখে? সত্যেন্দ্রনাথ দত্ত নাকি 17 বছরে এত জগৎখ্যাত কবি হলেন কিভাবে? মাইকেল দেখুন বা যত কবি সাহিত্যিক দেখুন, ইন্দ্র ছোট বয়সে কিভাবে লিখেছেন। নজরুল রুটির দোকানে কাজ করে তারপরেও নিয়মিত কবিতা লিখে গেছেন, সে এমনকি গান লিখে গেছেন, সেই বিদ্রোহী যা আজও পর্যন্ত যুদ্ধের দামামা বাজায়। তো এগুলো কেতুর শক্তি ব্যতিরেকে, কেতুই কিন্তু দেবে গুপ্ত শক্তি, আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ার যেটা বলে, এটা কিন্তু কেতু দেবে। অবশ্য এখানে শনিরও কিন্তু অবদান আছে। শনির কি অবদান? শনি হচ্ছে যোগ সাধনা, একাগ্রতা এবং লেগে থাকার প্রবণতা। শনিকে আমরা শুধু ভয় পেলে কিন্তু চলবে না, যে শনি আমাদের শুধু ভয়ই দেয় বা শনি আমাদের ধ্বংস করে, এটি কিন্তু নয়। শনি বরং পরম যোগী, সাধক, একাগ্রতায় আবিষ্ট করে। যেমন আমরা যদি একাগ্র মনে ক্লাস না করি, আমাদের যদি সাধন ভজনের প্রতি মানসিকতা না থাকে, আমাদের যদি সেই মন মানসিকতা ক্লাসের দিকে না থাকে, এটা দেবে কিন্তু শনি। অর্থাৎ মানুষ বলে ওর কপালে শনি লাগেছে, অর্থাৎ ও কিন্তু ঘন ঘন ফেল করতেছে। ওর কপালে শনি লাগেছে, ওর কিন্তু 1 টাকা উপার্জন করে 3 টাকা ব্যয় করছে। অর্থাৎ শনি যাতে না লাগে, শনির কৃপা বর্ষণ করা যায়, সেই শনি কিন্তু আপনাকে যোগী করবে, শনি আপনাদের সাধক করবে, শনি আপনাদের সেই বিশেষ করে সাধন মার্গের শীর্ষে আরোহণ করাবে। ঠিক তো গুরুজি নাকি? হ্যাঁ ঠিকই তো বলেন, মাঝে মধ্যে আপনি ঠিকই তো, না ঠিকই তো বলছি, তুমি ঠিকই বলছো, বলো। তবে বলি এইখানে কেতুর সাফল্যটা কিন্তু বৃহস্পতির উপরে নির্ভর করবে, শনির উপরে কতটা নির্ভর করবে না। বৃহস্পতির আনুকূল্য থাকা চাই, নচেত কিন্তু কেতু একক কাজ করবে না। দেখেন, খোঁচা না দিলে কিন্তু এই বোতলের জল খুলতে গেলে বা জল ঢালতে গেলে কিন্তু মুখ খুলতে হবে।
অর্থাৎ খুচা না দিলে কিন্তু বের হবে না। দেখেন একটা খুচা দিয়ে কি বের হলো। এবার আসেন দেখেন বৃহস্পতি কি। আমি প্রথমেই বলেছি বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠা, যশ, সম্মানের মালিক। তো সেই ব্যক্তি কতটা প্রতিষ্ঠিত হবে, কতটা যশস্বী হবে, কতটা সম্মান পাবে। আজকে কেন রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় সম্মান পাচ্ছেন, আজকে কেন নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এতটা সম্মান পাচ্ছেন, বা মাইকেল, বা ধরুন আপনার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বা ধরুন আপনার এই যে যত সাহিত্যিক ঔপন্যাসিক আছে নামজাদা, বা যত আবিষ্কারক আছেন বিশ্বের বুকে, যত গবেষক আছেন, প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করেছেন, যত বিজ্ঞানী যারা আবিষ্কার করেছেন, ইন্দ্রা কেন সমাদৃত হচ্ছে। অর্থাৎ বৃহস্পতির যশ, প্রতিষ্ঠা, নাম এগুলো না, শুধু তাই নয়, 100 জন কৃতি মানুষের ক্ষেত্রে 90 জনই বৃহস্পতির জাতক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে। হ্যাঁ, 100 জনকে যদি ধরে নেওয়া যায় যে কৃতি মানুষ, তার মধ্যে 90 জনই কিন্তু বৃহস্পতির আনুকূল্য পেয়ে গেছেন, তবে তারা এই প্রতিষ্ঠাটা পেয়েছে, নচেত কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, তো বৃহস্পতি না থাকলে, বৃহস্পতি ভালো না থাকলে সম্মান শ্রদ্ধা পাওয়া যাবে না, এমনকি সুখী সমৃদ্ধিময় জীবন কাটানো যাবে না। জীবন চলার পথে বিশেষ করে বৃহস্পতি অশুভ থাকলে কি হয়, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। বৃহস্পতি অশুভ থাকলে তারা বাচাল হবে, বধির হবে, অপব্যয়ী হবে, পরনিন্দা কুড়াবে। তো যখন বাচাল হবে, বকবক করবে, পরনিন্দা কুড়াবে, অপব্যয় করবে, নিঃস্বরিক্ত হয়ে যাবে, তখন তার কি আর ওই সাধন ভজন গবেষণা বা ধরুন আপনার লেখনী আবিষ্কার এগুলো কি হবে? না, শুধু তাই নয় কার্তিক চন্দ্র, এখানে আমি বলি, কোন পিতামাতার ওই যে দুটি সন্তান, একটি সারাদিন বদমাইশি করে বেড়াচ্ছে, মানে সে আর কোনো কাজ করছে নি, পড়াশোনাও করছে নি, আবার একটি ছেলে সারাদিন ভালো কাজ করছে, পড়াশোনা করছে, আর সন্ধ্যাবেলা যখন ছেলেটি এলো, যেটি বদমাইশ ছেলে, সেই দিকে বাবা মা বললেন যে আমার এই ছেলেটির মতো ছেলে হয়নি। এই যে কথাটা, এটা কিন্তু বৃহস্পতির আনুকূল্য থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ বৃহস্পতি শুভ থাকলেও অসৎ কাজ করেও সে কিন্তু বাবা মার আনুকূল্য পাচ্ছে, জনসম্মান সে পাবে। হ্যাঁ, অর্থাৎ বৃহস্পতি একমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। মানে জগতের বুকে দেখুন, আমাদের দেশে হাত দেখাতে আসলে ম্যাক্সিমাম লোক কিন্তু প্রশ্ন করতেই জানেন না, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে চেম্বার করার পরে আমি দেখলাম যে প্রত্যেকটা ভাগ্যবল প্রত্যাশী জিজ্ঞেস করেন যে দেখুন তো আমার বৃহস্পতিটা কেমন আছে। মানে বৃহস্পতি ভালো থাকা মানে আপনি যে পর্যন্ত উঠেছেন ওখান থেকে আর পড়বেন না, আপনাকে ওই জায়গায় অন্তত দাঁড় করায় রাখবে, এর থেকে আর বড় না করুক নিচেই নামাবে না, এটা কিন্তু ধরে নেওয়া যাবে। তো বৃহস্পতি বিশেষ করে এক্ষেত্রে বুধ, কেতু, রবি, বৃহস্পতি, শনি কোন গ্রহকে কিন্তু ছোট করে দেখার উপায় নেই। 9টি গ্রহ সবার ভালো থাকবে না, তো কত পার্সেন্ট ভালো থাকবে, এই জন্য শুভ অশুভ মধ্যম লিখতে বলেছি। তো এর ভিতরে যদি বলেন যে শুক্রের কি কোনো অবদান নেই, দেখুন শুক্রের অবদান কি আছে। শুক্রের ক্ষেত্র যদি অশুভ থাকে, তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন, বা শুক্রের ক্ষেত্রটি অপেক্ষাকৃত সংকীর্ণ থাকে, তাহলে সে কি হবে? তাহলে কিন্তু তার জীবনে ধন ঐশ্বর্য ধরে রাখতে পারবে না, মনে সুখ থাকবে না, শরীরে সুখ থাকবে না, এমনকি নারী জাতির ফিমেল ডিজিজ দেখা যাবে, পুরুষের ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, তারপরে ধরেন যৌন রোগ, এমনকি বিশেষ করে বিভিন্ন দিকে অসৎ উদ্দেশ্য থাকবে, বিশেষ করে অসৎ পথে উপার্জনের দিকে ঝুঁকবে, এমনকি তার হতে পারে যে পার্বণিতা, বেশ্যা সংসর্গে যাওয়া, এইসব খারাপ দিকে কিন্তু তাকে নিয়ে যেতে পারে, অর্থাৎ চরিত্র ভ্রষ্ট করে দিতে পারে। তো একটা লোকের চরিত্র গুণ কিন্তু তাকে প্রতিষ্ঠা করাবে। যেমন শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাবান যিনি তিনি জ্ঞান লাভ করবেন, তেমনি যার চরিত্র ভালো সে কিন্তু একদিন ভালো হবে। যে এই ছেলেটির চরিত্র ভালো, এই ছেলেটি ভালো মানুষ, এই ছেলেটি ভালো কাজ করে, এই ছেলেটি একে কাজে নেওয়া যায়। আজকাল চাকরির ক্ষেত্রে যে ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউতেও কিন্তু এই চরিত্রের উপর দেখা হয়। বিশেষ করে দেখুন, সরকারি প্রতিষ্ঠান অপেক্ষা বেসরকারি প্রতিষ্ঠানই কিন্তু বেশি এখন বিশ্বের বুকে। তো বেসরকারি প্রতিষ্ঠানগুলো এমন ভাবে যাচাই করবে যে নিশ্চয়ই মালিক তো তার ক্ষতি চাইবে না, তার ব্যবসাকে, তার প্রতিষ্ঠানকে আপনারা কতটা জাগ্রত করতে পারবেন, তার ধন সম্পদ যাতে আপনারা লুণ্ঠন না করতে পারেন।
এটি কিন্তু শুক্রই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি কতটা চরিত্রবান মানুষ, কতটা সৎ চরিত্রের মানুষ। ধরুন নারী পুরুষ একসঙ্গে আমার অফিসে চাকরি করবে, আমার অফিসে একটা অঘটন ঘটিয়ে ফেললো, তো ঘটিয়ে ফেললে দায় কি কোম্পানির মালিকের হাত করা পড়বে না? এর ক্ষেত্রেও কিন্তু শুক্রের অবদান কিন্তু অনস্বীকার্য। আর শুক্র যেহেতু শান্তির প্রতীক, নিট অ্যান্ড ক্লিনতার প্রতীক, বা ধরুন আপনার সেই পরম শান্তি, সুখ, দৈহিক সুখ বলুন, মানসিক সুখ, সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, সুখ, শান্তি, সৌন্দর্য, এগুলোর প্রতীক। তো এগুলো যার মধ্যে না থাকবে, তো সে কিন্তু জীবনে বড় হওয়ার পথে বারবার হোঁচট খাবে। এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ আজকে যদি আপনি এক জায়গায় চাকরির ক্ষেত্রে বহিষ্কৃত হন যে হ্যাঁ সহকর্মীর সাথে মতানৈক্যের কারণে, বা সহকর্মী আপনার কোনো মেল ফিমেলের ব্যাপার, কোনো অনৈতিক ব্যাপার নিয়ে, বা ওই প্রতিষ্ঠান থেকে কোনো চুরির দায়ে কোনোভাবে আপনাকে সাসপেন্ড করেছে বা চাকরিচ্যুত করেছে, আপনাকে কিন্তু নতুন চাকরিতে যখন যোগদান করতে যাবেন তখন পূর্বের প্রতিষ্ঠানে কোথায় চাকরি করতেন তার কিন্তু বায়োডাটা চাবে যে আপনি যেখানে চাকরি করেছেন সেখানকার অভিজ্ঞতার সনদ দেন। এইবার অভিজ্ঞতার সনদে যদি লিখে দেয় আমার এখানে চুরি করেছিল বা আমার এখানে এই কাজ করেছিল, আপনাকে কি চাকরিতে নেবে? তাহলে শুক্রের অবদান নেই কোথায় বলেন? এইবার যদি আসি চন্দ্র, চন্দ্র হচ্ছে আমরা সকালে বলেছি গ্রহ মাতা। তো পিতার মাতা 1+2=3, পিতার মাতা মিলে কিন্তু সন্তান জন্মগ্রহণ করবে বা তৃতীয় প্রজন্ম আসবে। তো গ্রহ মাতা চন্দ্র, চন্দ্রে থাকবে মাতৃমূর্তির মমত্ব, সেই সঙ্গে ধরেন আপনার পরিবর্ধন, প্রচুর ভ্রমণ প্রিয়তা, এমনকি এই যে রোগ ব্যাধির ক্ষেত্রে যদি বলি তাহলে দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এমনকি বিশেষ করে আমাদের স্থির চিত্ততা আনতেও কিন্তু চন্দ্রের অবদান অনস্বীকার্য। তো আমাদের যখন স্থির চিত্ততা আসবে, মাতৃমূর্তির মমত্ব থাকবে, সবার সঙ্গে ভালোবাসার নিবিড় বন্ধন তৈরি করার মানসিকতা থাকবে, তখন কিন্তু আমরা এই চন্দ্রের সাপোর্টও পাবো, চন্দ্রের সাপোর্টে কিন্তু আমরা উঠবো। দেখুন পৃথিবীটা কিন্তু 3 শক্তির উপর বিদ্যমান। যেমন দেখুন ইলেকট্রিক বাল্ব যদি জ্বলতে হয় তাহলে পজিটিভ, নেগেটিভ আর আর্থিন 3টি শক্তি লাগে। আবার বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে দেখুন যে আরে ধ্বংস হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, যেটা পরমাণু শক্তি। আর পৃথিবীর সৃষ্টি হয়েছে হচ্ছে গুরুজি একটু বলেন। ধরুন স্বর্গ, মর্ত্য, পাতাল ধরি আমরা 3 স্তর। স্বর্গ, মর্ত্য, পাতাল। তো স্বর্গকে আমরা দেখিনি, মর্ত্যকে দেখেছি, পাতালকেও আমরা কিন্তু দেখেছি। 3 স্তরে আমরা ভাগ করে ফেললাম। আবার পৃথিবী কিন্তু একটি ত্রিভুজ। পৃথিবী যদি একটি ত্রিভুজ হয় তাহলে সেই ত্রিভুজের, আমরা বিজ্ঞানে কিন্তু পড়েছি যে পৃথিবী একটি ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা, পৃথিবীর প্রত্যেকটা জীব জন্তু শুধু নয়, প্রত্যেকটা দ্রব্যই গতিশীল। এটা কিন্তু আমরা বিজ্ঞানে পড়েছি। তো এই ত্রিভুজ যদি পৃথিবী হয়, তার ভিতর সবাই যদি আমরা গতিশীল হই, তাহলে গতিশীল যদি হই তাহলে ধরুন এই ত্রিভুজের চূড়ায় কিন্তু আমরা একদিন না একদিন ঘুরতে ঘুরতে উঠবো। অর্থাৎ ধরুন আজকে কারো 5 রোল আছে, কারো 7 রোল আছে, কারো 10 রোল আছে, কারো 1 রোল আছে। ওই যার রোল নাম্বার 1 আছে সে কিন্তু এই পৃথিবী যেহেতু গতিশীল, সে কিন্তু আরো সব থেকে রিস্কের মধ্যে আছে, কারণ তার নিচে নামতে হবে, এপাশ ওপাশ দুপাশই কিন্তু নিচু। কিন্তু যার 2 আছে তার কিন্তু সুযোগ আছে যে হ্যাঁ আমি এখনো 1 করতে পারবো। তো এই যে পরিবর্ধন, যেমন প্রথমে বললাম পিতা মাতা সন্তান জন্ম দেবে, তারপরে ধরুন ত্রিশক্তি যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3 শক্তি, তারপরে ধরুন মহান রাব্বুল আলামিনের যেমন 3 নাম, যেমন আরে যন্ত্রণা এখনই যাচ্ছে সব ভুলে, কাজ হলো না। তো এই 3 শক্তি, যাই হোক আমরা নাম পরবর্তীতে নিউমারোলজি ক্লাসে যাব এটা। তো এই 3 শক্তি নিয়ে কিন্তু গোটা বিশ্ব আবহমান। ধর্মের দিকে যান আর আপনারা শাস্ত্রের দিকে যান আর যেদিকেই যান, এই ত্রিশক্তিকে চলমান করবে কিন্তু মাতা চন্দ্র। কারণ এই গ্রহ মাতা চন্দ্র ব্যতিরেকে কিন্তু বৃদ্ধি ঘটবে না। যখন বৃদ্ধি ঘটবে না, এই আমাদের শাস্ত্রের প্রসার ঘটবে না, আমাদের বংশধর তৈরি হবে না, তো পরবর্তী প্রজন্মে কিন্তু এই শাস্ত্র বিলীন হয়ে যাবে।
তো এই হ্রাস বৃদ্ধি ঘটাবে কিন্তু চন্দ্র। যেমন চন্দ্র শুক্ল পক্ষে বর্ধিত হয় আর কৃষ্ণ পক্ষে ক্ষয়িষ্ণু হয়, কৃষ্ণ পক্ষে ছোট হয়, অর্থাৎ পরিবর্তন 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 করাবে কিন্তু চন্দ্র। আর মঙ্গল কি দেবে? মঙ্গল দেবে আপনাদের তেজ, গাম্ভীর্যতা, সেই সঙ্গে দৈহিক শক্তি, মানসিক শক্তি, সকল শক্তির যোগানদাতা, যেহেতু সে সেনাপতি। তো মঙ্গল যদি অশুভ থাকে তাহলে দৈহিক শক্তি থাকবে, মানসিক শক্তিও থাকবে না, দৈহিক শক্তিও থাকবে না, মানসিক শক্তিও থাকবে না। যখন দৈহিক শক্তি থাকবে না, মানসিক শক্তি থাকবে না, তখন কি আমরা কাজে জয়ী হতে পারবো? কোনো কাজে গিয়ে তখন আমাদের কোনো কাজে কি আর ভালো লাগবে? আমরা যদি শ্রম দিয়ে, আমরা যদি ঠেলাওয়ালা হই, মুটিওয়ালা হই, কুলিওয়ালা হই, তাহলে আমরা যদি সেই বোঝা না বইতে পারি, তো আমাদের কি কেউ বেতন দেবে? বা আমরা অফিসে কাজ করব, কাজ করতে যে যদি আমি চেয়ারেই বসতে না পারি, আমার দেহ যদি না চলে, তাহলে আমি মাস গেলে বেতন পাবো কিভাবে? এমনকি আমরা এই যে জ্যোতিষশাস্ত্র শিখবো, আগে আমাদের শরীর যদি ভালো না থাকে, আমাদের মধ্যে তেজগাম্ভীর্যতা যদি, আমাদের সেই শৌর্য বীর্য যদি না থাকে, তো শৌর্য বীর্য না থাকলে কতক্ষণ ভালো থাকে? কতক্ষণ বা আমি এই দাঁড়িয়ে ক্লাস নিতে পারি আমার যদি ভালো না লাগে শরীরের মধ্যে? তো শরীরের এই তেজ এবং যে শক্তির যোগানদাতা হচ্ছে মঙ্গল। তো মঙ্গলও কিন্তু যে কাজে যান আপনি, ওই লেখাপড়ার ক্ষেত্রে যান, ভূমি সম্পত্তির ক্ষেত্রে যান, বিশেষ করে ভূমিপুত্র মঙ্গল বলা হয় এবং সম্পত্তি কারক মঙ্গল বলা হয়। তো বিশেষ করে ধন সম্পত্তি কতটা হবে, ধন সম্পত্তি হবে না হবে, এমনকি চলে যাবে কিনা নদী ভাঙ্গনে, সরকার কর্তৃক নিলামে, বা ধরুন আপনার শত্রু কর্তৃক গ্রাস হবে কিনা, এটা কিন্তু মঙ্গলের ক্ষেত্র যদি অশুভ থাকে তাহলে ধন সম্পদ সম্পত্তি গ্রাস হবে, যে কোনো ভাবে নষ্ট হবে। আর যদি ভালো থাকে, দিন দিন দেখবেন আপনারা সম্পত্তি কিনবেন। তো এর অবদানও কিন্তু কম নয়। অর্থাৎ আপনি সারা জীবন খেটে পিটে সন্তানদের জন্য একটি বাড়ি বা একটু 2 কাঠা জমি, সেখানে একটু বাগান বাড়ি বা একটি পুকুর মাছ খাওয়ার জন্য, এগুলো যে তৈরি করবেন, এটির ক্ষেত্রে কিন্তু মঙ্গল সহযোগিতা। এবার আমরা আসবো রাহু। রাহু কিন্তু মায়াবী। রাহুর গ্রাসে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়। তো রাহুর গ্রাসে যেহেতু চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়, এটা হচ্ছে পৌরাণিক কথা বা শাস্ত্রগত কথা। আর বিজ্ঞান বলে চন্দ্র সূর্যের ছায়া পৃথিবীর উপর পড়লে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়। অর্থাৎ এক লাইনে যখন চন্দ্র সূর্য এবং পৃথিবী পড়ে, তখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। এটা কিন্তু আমরা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে যখন আমরা হরোস্কোপ তৈরি করব, একটি হরোস্কোপ দেখলে কিন্তু আমরা বলতে পারবো যে হরোস্কোপ দেখে আপনি কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন। হরোস্কোপ দেখে বলা যাবে যে আপনার হরোস্কোপের দিন বা ওই দিন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ছিল কিনা বা হবে কিনা, কবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আগামী বছর হবে। এটা কিন্তু আমরা প্রতিদিনের হরোস্কোপ যখন তৈরি করতে করতে যাব, আমরা কিন্তু আগামী বছর বের করে ফেলতে পারবো। তো আমরা যখন বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে ক্লাস করব, তখন কিন্তু আমরা এই গ্রহণটাকে বের করতে পারবো। তো আমরা যদি গ্রহণ বের করতে পারি, আমরা এমনি তো তিথি নক্ষত্র বের করতে পারি, আমরা কবে দুর্গাপূজা হবে, কবে ঈদ হবে, কবে বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা হবে, কবে খ্রিস্টানদের বড়দিন হবে, বা এই সকল ধর্মের পর্বদিন যেহেতু আমরা বের করতে পারি, তো আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো এটা সাধারণ ব্যাপার, এটা কেন বের করতে পারবো? অর্থাৎ রাহু রবি একসঙ্গে যুক্ত থাকলে, তার সঙ্গে চন্দ্র যুক্ত থেকে সপ্তমে কেতু থাকলে তো পৃথিবী মাঝখানে পড়লেই হয়ে গেল চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ। এটি সবসময়ের জন্য মানে ছকে ঘুরলেই দেখা যাবে। যা হোক, এটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির আলোচনার সময় আমরা যে কোনো সময় আসবো যে কোন যোগ থাকলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়। তো রাহুর কিন্তু একটা মায়াবী রাহু, এটি কিন্তু মায়ার জালে মানুষকে আবদ্ধ করে। তো কেমন করতে পারে? তার মায়াটা কিন্তু কখনোই পজিটিভ হওয়ার সম্ভাবনা কম, নেগেটিভটাই বেশি হয়। কারণ রাহুকে আবার সর্বগ্রাসী গ্রহ বলা হয়, কারণ ও গ্রাস করবে। তো আপনাকে রাহুর মায়ায় যখন ফেলবে, তখন কিন্তু আপনার ভিতরে ঢুকে সে আপনার পজিটিভ দিকগুলোকে ধ্বংস করে নেগেটিভ দিকে নিয়ে যাবে, অর্থাৎ কুবন্ধু। সে আপনার ঘরে প্রবেশ করবে, আপনাকে নেশা, মদ্য, জুয়া বা ধরুন খারাপ দিকগুলো আপনাকে শিক্ষা দেবে বা আপনাকে অস্ত্র ধরিয়ে দেবে। আবার ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে যদি আমরা আসি, তাহলে রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর হবে। রাহুর দৃষ্টি যদি কারো উপর পড়ে, কোনো গ্রহের উপর পড়ে, তাহলে সেই ব্যক্তি কিন্তু
রাহুর নজর পড়েছে অর্থাৎ সন্ত্রাসীর নজর পড়েছে। সন্ত্রাসীর নজর পড়লে সে কিন্তু আপনার গতিবিধি লক্ষ্য করবে, যেমন ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ আপনারা কোন পথে চলাফেরা করেন, আসামি কোন পথে চলে, মোবাইল ট্র্যাকিং করে খবর করে যে ধরে ফেলে। অর্থাৎ রাহু কিন্তু ঠিক তদনুরূপ দৃষ্টি পড়লে সে কোন সময় তাকে মারা যাবে, তাকে আঘাত করা যাবে, তাকে ট্রিগার টেনে হত্যা করা যাবে, এদিকে কিন্তু সে সর্বদা প্রস্তুত থাকবে। তো এই রাহুর ক্ষেত্র যদি তিল, বিন্দু, জব, ক্রস চিহ্ন থাকে, দাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু রাহুর অশুভ দিকটা বেশি আপনাদের উপর দেবে। বিশেষ করে রাহু ধন সম্পদ নাশ করবে, মামলা মোকদ্দমায় জড়িয়ে সর্বশান্ত করবে, সেই সঙ্গে মারামারি, লাঠালাঠি, কাটাকাটিতে ফেলবে। এমনকি মঙ্গলের ক্ষেত্রে একটি কথা কিন্তু বলিনি, মঙ্গল কিন্তু রক্তদুষ্ট ব্যাধি এবং দুর্ঘটনার কারণ। যাদের ঘন ঘন অপারেশন হয়, দুর্ঘটনা, রক্তপাত হয়, অস্থিভঙ্গ হয়, সেলাই লাগে, অপারেশন লাগে, এই সকল ক্ষেত্রে কিন্তু মঙ্গলের অশুভত্ব কাজ করে। আবার যখন মারামারি, লাঠালাঠি, কাটাকাটিতে, দুর্ঘটনায় যখন পতিত হবেন, এই ক্ষেত্রে কিন্তু রাহুর যোগসূত্রতাও লাগবে। বিশেষ করে গাড়ি চাপা পড়া, বা ধরুন আপনার শত্রুতে এসে মানে মেরে আপনাকে আঘাত করে হাত পা ভেঙে দেওয়া, বা ধরুন আপনার হয়তো দুর্ঘটনায় পড়ে আপনি যে মরলেন, এক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং রাহুর যোগসূত্রতার প্রয়োজন আছে। বিশেষ করে কোনো কিছুর আঘাতে যদি আপনি আঘাত পান, সেটা কিন্তু রাহু করবে। আর শারীরিক ভাবে নিজে পড়ে নিজে নিজে আঘাত খেয়েছেন, ধরেন বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কেটে মাথা ফেটে গেছে, এটা মঙ্গল করাবে। কিন্তু আপনাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মানে এটা কিন্তু রাহু করেছে। অর্থাৎ রাহু কিন্তু দোষের বাগী হবে, কাউকে না কাউকে সঙ্গে নিয়ে সে ক্ষতি করবে, সে একা করবে না। রাহু মায়াবী কেন? সে আপনাকে সঙ্গে নিয়ে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনার ক্ষতি সাধন করবে, নচেত শত্রু থেকে দূরে থেকে তো আপনার ক্ষতি সাধন করতে পারবে না। এই জন্য রাহুকে মায়াবী বলা হয়, আবার সর্বগ্রাসী বলা হয়। কিন্তু রাহুর গ্রাসটা ক্ষণস্থায়ী, কিন্তু দশা কিন্তু 1.5 বছর। রাহুর যেহেতু গলা নেই, সরি, দশা হচ্ছে 18 বছর, আর এক গৃহে অবস্থান করে 1.5 বছর। তো রাহুর যেহেতু দেহ নেই, শুধু গলা আছে, গলা পর্যন্ত আছে, তাই রাহুর গ্রাসটা ক্ষণস্থায়ী। মানে দেখবেন শত্রুর রাগ কিন্তু ওই এক চড় মারা পর্যন্ত, বা আপনাকে মেরে ফেলা পর্যন্ত, ওই মেরে ফেললে তার রাগ কিন্তু শোধ হয়ে গেল। অর্থাৎ শত্রুকে যতক্ষণ আঘাত করতে না পারছে, সে তার মনের মতো মায়ায় বন্ধনে মানে আঘাত না করতে পারছে বা আকৃষ্ট না করতে পারছে, ততক্ষণ রাহু আপনাকে মুক্ত করবে না বা ছাড়বে না। তো ওই ততটুকু হয়ে গেলে কিন্তু শেষ। অর্থাৎ পরিবারে আপনি গৃহকর্তা, আপনার উপর রাহুর দৃষ্টি পড়েছে, আপনারে মেরে ফেললে ছেলে ফেলে তো এমনি পথে ভেসে যাবে, তো ওক্ষেত্রে আর ওই পরিবারের প্রতি আর নজর রেখে লাভ। বা রাহুর দরকার হচ্ছে 10,000 টাকা চাঁদা নেওয়া, আপনার কাছ থেকে 10,000 টাকা চাঁদা নিয়ে তার ফুর্তি করা তার শেষ, অর্থাৎ রাহুর দৃষ্টি শেষ। এরকম অর্থাৎ অপরকে জড়িয়ে নিয়ে যে সকল আঘাত করবে সেটা রাহু। এইবার এখানে কিন্তু কেতুর আর একটা ব্যাপার রয়ে গেছে। এবার যদি কেতুতে আসি, তাহলে কেতু হচ্ছে, আমরা পূর্বেই কিন্তু বলেছি, আধ্যাত্মিক ক্ষমতা বা স্পিরিচুয়াল পাওয়ার, যেটা বলে ঈশ্বর প্রদত্ত শক্তি, মা বাবার আশীর্বাদ, এইগুলো যে দেবে, এগুলো শুভ কেতু দেবে। আবার কেতু কিন্তু অশুভ কেতু উচ্চ স্থান থেকে পতন ঘটাবে। তো উচ্চ স্থান থেকে পতন, বিশেষ করে উচ্চ স্থান থেকে পতন বলতে আমরা ঘরের চালের থেকে বা গাছের ডাল থেকে পতন বুঝি, বা সাঁকো পার হয়ে যেতে সাঁকো থেকে পড়ে গেলাম, বা ব্রিজের উপর থেকে পড়ে গেলাম, এটাই কিন্তু বুঝি উচ্চ স্থান থেকে পতন। উচ্চ স্থান থেকে পতন বলতে শুধু কিন্তু উপর থেকে পড়ে যাওয়া নয়, আপনি আজকে কোটিপতি ছিলেন, সেখান থেকে লাখপতি হলেন বা হাজারপতি হলেন, এটাও কিন্তু উচ্চ স্থান থেকে পতন। আপনি ক্লাস 8-এ পড়েন, আপনি ফেল করার কারণে আপনাকে স্যাররা 7-এ নামিয়ে দিল, দেয় না? অনেককে দেয়নি, আপনার শুনিনি যে তুমি আরেকবার 7 পড়ে আসো, তোমার পড়াশোনা হয়নি। অর্থাৎ এই যে নামিয়ে দেওয়া, এটা কিন্তু কেতু নামিয়ে দেবে, এটা কিন্তু আমরা শুনি, উপর থেকে নিচে নামিয়ে দেবে। এবং কেতু কিন্তু ষড়যন্ত্রে পাকিয়ে দেবে। কেতুর মাথা নেই, তার কোনো নজর নেই, তার কোনো দৃষ্টি নেই, শুধু দেহটা আছে। দেহটা হচ্ছে সাপের মতো, সাপ দিয়ে পেঁচায় আপনাকে ষড়যন্ত্রে ফেলবে। দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, ওখানে চুরি হয়েছে, চোর ধরে মারছে, আপনি গেলেন, কি হয়েছে, মারামারিটা একটু এগিয়ে দেখতে গেলেন, দেখতে গেলে এর মধ্যে পুলিশ চলে আসছে, পুলিশ এসে দেখা গেল এই কি হয়েছে, চোর অমুক। আচ্ছা, এখানে কে কে ছিল? ও অমুক অমুক। আপনি সাক্ষী, আপনাকে সাক্ষী হিসেবে হাত করা পড়ায় নিয়ে গেল যে কি হয়েছে, এখানে মারামারি চুরি হয়েছে, অর্থাৎ তুই দেখেছিস। অর্থাৎ কেতু কিন্তু বিনা দোষে আপনাকে জড়িয়ে ফেলবে, ওর কাজই হচ্ছে কিন্তু জড়ানো, ষড়যন্ত্রে জড়ানো। বিশেষ করে
গুপ্ত শত্রু, গুপ্ত মামলা, বা ধরুন গুপ্ত প্রেম, বা গুপ্ত ধনের আশায় ছুটা, গুপ্ত ধনের আশায় ছুটতে ছুটতে মানুষ দেখা যাচ্ছে দিন দিন সব ধন সম্পদ শেষ করে মানবেতর জীবন যাপন করছে। এটা কিন্তু কেতুর কুপ্রভাবে হয়ে থাকে। আর কেতু শুভ থাকলে তখন তারা কিন্তু একমাত্র জগতের বুকে যারা লটারি জয়ী হয়, লটারি, ধাক্কাবাজিতে, শেয়ার বাজারে, ব্রোকারিতে, কন্ট্রাক্টরি ব্যবসায় যারা বড় বড় কাজ পায়, যারা আকস্মিক ধনী হয়, এরা কিন্তু কেতুর শুভ প্রভাবে হয়। অর্থাৎ আকস্মিক প্রাপ্তি যেমন কেতু ঘটাবে, আকস্মিক নিচের দিকেও কিন্তু নামিয়ে দেবে এই কেতু। তো কেতু ক্ষেত্র আমরা এইভাবে কিন্তু বুঝবো যে ক্ষেত্রটি শুভ না অশুভ। যদি শুভ থাকে তাহলে আমাদের এই দিকে যাবে, যদি অশুভ হয় তাহলে কিন্তু এই দিকে বিপর্যয় ঘটাতে পারে। গুরুজি, এবার আপনি কিছু বলুন। হ্যাঁ, ঠিকই তো, তুমি ঠিক চিনতে বলেছো। শুধু তাই নয়, কেতু কেতু গুপ্ত শত্রু, গুপ্ত হত্যা যেগুলো স্টার্ট হয়ে যাচ্ছে, সেগুলো কেতু করাচ্ছে। জলে ডোবা, আগুনে পোড়া, আত্মহত্যার প্রবণতা কেতু করাচ্ছে, এগুলো সবই কেতু করায়। তাহলে সাতটা রাস্তায় শুয়ে আছে, দূর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না, গায়ে পিঁপড়ে উঠছে, আর যেই কাছে গেলে ফস করে উঠে চোট মেরে দিচ্ছে। কেতুর গুপ্ততা, তাদের গোপনীয়তা সবসময় গোপন করে রাখছি, সে কি সেটা সে প্রকাশ করতে দেয়নি। তাই কেতুর যারা জাতক তারা সবসময় চাপা স্বভাবের, তাদের অন্তরে কি আছে কেউ বুঝবে না, কেউ বুঝতে চাইছে মানে বুঝতে দেবে না, এটাই কেতুর স্বভাব। হ্যাঁ, তাছাড়া দেখুন রাহু আর কেতুর মধ্যে আরো দুটি পার্থক্য। যদি ধরেন আমাদের পরীক্ষায় না আসুক, আমরা হয়তো বলি যে রাহু আর কেতুর দুটি চরিত্রের বৈশিষ্ট্য দিন, তাহলে দুটি প্রশ্নের যদি আমরা উত্তর দিতে বলি সেক্ষেত্রে কি হবে? রাহু হচ্ছে সম্মুখ সমরের যোদ্ধা, আর কেতু হচ্ছে গোপন পথের যোদ্ধা। কেতু হচ্ছে পিছন পাশ থেকে ছুরি মারবে, আর রাহু হচ্ছে সামনাসামনি লড়াই করবে। যেমন সৌরভ রুস্তুমের যুদ্ধ, সৌরভ রুস্তুমের মল্লযুদ্ধ, সৌরভ কে রুস্তুম কিন্তু পিছন সাইড থেকে ছোরা মেরে মেরে ফেলেছিল। তো এই কেতু যখন অশুভ থাকবে তখন গুপ্ত শত্রু দ্বারা ঘাতক হবে, আর কেতু শুভ থাকলে সে কিন্তু পরম কৃপা, পরম পিতার কৃপা লাভ করবে। আর নিজেকে যা লুকিয়ে রাখতে চাইবে বা নিজেকে প্রকাশ করবে, শুভ কেতু নিজেকে প্রকাশ করবে, অশুভ কেতু গোপন করে রাখবে, গোপন ষড়যন্ত্রে লিপ্ত করাবে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তো এইভাবে 9টি গ্রহের বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানতে হবে। প্রথম যে 9টি গ্রহের কার কি কাজ, এগুলো আমাদের যখন জেনে ফেলবো তখন না কিন্তু আমরা এই গ্রহের শুভ অশুভ প্রত্যেকের হাত দেখে যে আমরা বের করতে পারবো যে এই গ্রহের ক্ষেত্রটি অশুভ আছে, তাহলে আমার ভিতরে এই বৈশিষ্ট্যটা আছে কিনা। আমার এই গ্রহটি শুভ আছে, এই শুভ দিকগুলো আমার ভিতর আছে কিনা। এটি কিন্তু আপনাদের নিজেদের হাত প্রথম দেখতে হবে, আপনার পরিবারে যারা আছে তাদের হাতকে দেখতে হবে, একে অপরে বন্ধু বান্ধব যারা আছে তাদের হাত টেনে টেনে দেখতে হবে। এভাবে দেখে দেখে আমাদের কিন্তু এই হাত দেখা শিখতে হবে। হাত দেখাটা যেমন সহজ তেমনি কঠিন। সব থেকে আমি বলবো যে ধরুন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হচ্ছে বা বেদিক অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের মা, তার থেকে সমস্ত শাস্ত্রের উৎপত্তি। তার মধ্যে আমি বলবো যে সব থেকে যদি কঠিন কোন শাস্ত্র থেকে থাকে জ্যোতিষ শাস্ত্রের কোন শাখা, সেটা হচ্ছে হাত দেখা। বাকিগুলোকে সহজে শর্টকাট পথে মেরে দেওয়া যাবে, কিন্তু হাতকে শর্টকাট পথে মারা যাবে না। কারণ হাতের প্রত্যেকটা রেখা কোন দিক থেকে উঠেছে, কোন দিকে গিয়ে শেষ হয়েছে, অগণিত রেখা। একটি রেখার সঙ্গে আরেকটি রেখার মিল পাবেন না, অথচ একটি হরোস্কোপের সঙ্গে আরেকটি হরোস্কোপের কিন্তু মিল পাওয়া যাবে। যেমন টুইন বেবি জন্মগ্রহণ করেছে 6 মিনিটের ডিফারেন্সে, তাদের কিন্তু হরোস্কোপ এক, অথচ ভাগ্য 2 রকম। হ্যাঁ, এটা আমরা বের করতে পারবো, কিন্তু হাতের রেখা কিন্তু টুইন বেবির দুইজনের একরকম কখনোই পাবেন না। যদি তাই পান তাহলে তো প্রথম জন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসপোর্ট করবে, দ্বিতীয় জনের পাসপোর্ট এসে সামনে হাজির হবে। হবে না? হবে নাকি? হবে বলেন? তাহলে টুইন বেবির কি একটি পাসপোর্ট হবে?
অর্থাৎ একই ফিঙ্গারপ্রিন্ট যদি হয় তাহলে তো একটি পাসপোর্ট, একটি ব্যাংক অ্যাকাউন্ট বা একটি আইডি কার্ড এই হওয়ার কথা, তা কিন্তু হবে না। টুইন বেবির দুজনেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন হবে, দুইজনের আইয়ের মানে চোখের যে রেটিনা এটাও আলাদা হবে, দুইজনের জিহ্বার স্বাদও কিন্তু আলাদা হবে। অর্থাৎ দুইজনের হাতের রেখা কখনোই এক হবে না, কিন্তু বেদিক অ্যাস্ট্রোলজি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে কিন্তু হরোস্কোপ এক হবে। অর্থাৎ হাতটি কিন্তু জ্যোতিষশাস্ত্রের যত প্রকার, জ্যোতিষশাস্ত্রের যে প্রকারভেদ আছে তার মধ্যে হাতটা সব থেকে কঠিন। আর এই হাতটাকে রপ্ত করতে গেলে আমাদেরকে মানে খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে বুঝতে হবে। একটি হাত ধরে তার আগে ক্ষেত্রগুলোকে যখন আমরা বিচার বিশ্লেষণ করব, কোন ক্ষেত্র শুভ কোন ক্ষেত্র অশুভ, তারপরে আমরা আসবো রেখা, যে আয়ু রেখা সে কতদিন বাঁচবে, শিরোরেখা থেকে তার মস্তিষ্ক কেমন, তার দেহ কতটা মজবুত, হৃদয় রেখা থেকে তার হৃদয় কেমন, ভাগ্য রেখা থেকে তার ভাগ্য কেমন, রবি রেখা থেকে তার সুনাম যশ খ্যাতি কেমন, বিবাহ রেখা থেকে তার বিবাহ কেমন হবে, ব্যবসা রেখা থেকে তার ব্যবসা বুদ্ধি কেমন, সে কতটা ব্যবসায় জয়ী হবে, তারপরে শুক্রের ক্ষেত্রে প্রভাব রেখা থেকে সে কতটা প্রভাব প্রতিপত্তিশালী হবে, তার কতগুলো সন্তান সন্ততি হবে, সে কতটা যোগী হবে, তারপরে কতটা আধ্যাত্মিক শক্তি থাকবে, এগুলো সব কিন্তু হাতের রেখা থেকে বের করে নিয়ে আসতে হবে। তো এই যে বের করতে গেলে আমাদের কিন্তু একেবারে এই শাস্ত্রটাকে, এর কিন্তু কোনো সূত্র নেই নিউমারোলজির মতো যে 6+6 12 হচ্ছে, দুটো শুক্র মিলে বৃহস্পতির জন্ম দিচ্ছে, অর্থাৎ শুক্রের গুণ আর বৃহস্পতির গুণকে বলে দিলেই কিন্তু মাপ একেবারে শেষ। বা বৃহস্পতি শুক্রের অষ্টমে গুরুচণ্ডালী দোষ তৈরি হয়েছে, ঠিক আছে, জীবনে শুধু অনটন অভাব বা ধরুন ঘাত প্রতিঘাত এগুলো চলতে থাকবে বলে দিলেই কিন্তু হয়ে গেল, তা কিন্তু নয়। হাতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন, একেবারে ছেলে খেলা নয়, সব থেকে কঠিন, আবার বুঝতে পারলে সব থেকে সহজ। তো আরো একটু সময় আমাদের যেহেতু আছে, আমরা আরেকটু সহজে বোঝার চেষ্টা করি। যেমন প্রথম 4টি ক্ষেত্র বৃহস্পতি, শনি, রবি এবং বুধ, এই 4টি ক্ষেত্র শুভ না অশুভ এটা বোঝার, বা সেই সঙ্গে শুক্র, এই 5টি ক্ষেত্র বোঝার একটি সহজ উপায় আছে, যে সহজ উপায়ে আমরা বুঝতে পারব। সহজ উপায়টা কি? আগে দেখবেন বৃহস্পতির আঙুলটি, বৃহস্পতির ক্ষেত্র বিচার করতে আঙুলটি যদি 3টি পর্ব সমান থাকে, আঙুলটি যদি শনির আঙ্গুলের দিকে বাঁকা না থাকে, বৃহস্পতি এই বৃদ্ধাঙ্গুলের দিকে বাঁকা না থাকে, পিছনে হেলানো না থাকে, সামনে কুঁজো না থাকে, অর্থাৎ আঙ্গুলটি সকল আঙ্গুল অপেক্ষা ভালো, আর সেই সঙ্গে বৃহস্পতির ক্ষেত্রটাও ভালো, তাহলে নিঃসন্দেহে বৃহস্পতি ভালো। আর যদি ধরেন বাঁকা থাকে, দেখুন আমার হাতে কিন্তু শনির ক্ষেত্রের দিকে বাঁকা, মানে শনির আঙ্গুলের দিকে বাঁকা, দেখেন, দেখতে পেয়েছেন? সবাই দেখুন, যার যার হাত দেখুন, তাহলেও কিন্তু বুঝতে পারবেন। আমার দেখুন বৃহস্পতির আঙ্গুল কিন্তু শনির আঙ্গুলের দিকে বাঁকা, অর্থাৎ শনি কিন্তু আমার বৃহস্পতির শুভ প্রভাবকে টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার বৃহস্পতি শুভ নয়। আর আমার জন্ম প্ল্যানেটেও বৃহস্পতি কিন্তু বক্রী, এটা কিন্তু প্ল্যানেটের সঙ্গে মিল খেয়ে যাচ্ছে। এইবার শনির ক্ষেত্রেও কিন্তু আমরা যাব, দেখুন শনির আঙ্গুলটি, আমার আঙ্গুলটি কিন্তু পিছন দিকে হেলানো, শনির আঙ্গুল পিছন দিকে হেলানো, বোঝা যায়? যায়, ডাইনে বামে বাঁকা নেই, কিন্তু পিছন দিকে হেলানো আছে, মানে শনি আমাকে পিছন দিকে টানছে। আমি যতই সামনে আগানোর চেষ্টা করি না কেন, পিছনে ওই চড়ক পূজার হুক বাঁধানোর মতো মেরুদণ্ডের হাড়ে হুক বাঁধিয়ে আমাকে পিছনে টেনে রাখার চেষ্টা করছে। আর রাখার চেষ্টা করছে বিদায় কিন্তু আমার নাম কার্তিক চন্দ্র পাল, সেই নাম বাদ দিয়ে আমি চলে আসছি কেসি পালে, যে কেসি পাল মানেই হচ্ছে 8, KCPAL মানে হচ্ছে 8। আবার কেসি পাল মানুষ পাল বানান করে PAUL, আমি সে PAUL কিন্তু ইউ কে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে PAL করেছি। তো ইউটাকেও যদি সঙ্গে রাখতাম তাহলে কিন্তু 8 এর সাথে 5 যুক্ত হয়ে, ওই 8 এর সাথে 6 যুক্ত হয়ে 8 আর 6 14, মানে 5 বুধ হতো। অর্থাৎ আমি বুদ্ধিমান বা বিচক্ষণ লোক হওয়ার সম্ভাবনা ছিল, সেই সঙ্গে আমার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল হয়তো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শনি শালা পিছন দিয়ে হুক বাঁধায় আমাকে চড়ক গাছে ঘুরায় নিয়ে বেড়াচ্ছে, যাবো কোথায়? তো দেখুন হাতেও কিন্তু শনির আঙ্গুলটি পিছনের দিকে বাঁকা, আর আমার লগ্নে শনি, তো লগ্নে শনি মানে আমার দেহ মনের মধ্যেই কিন্তু শনি ডুবানো, সে সপ্তম এবং অষ্টম, তো সে তো পিছনে টানবে, তার জন্য তো নাম আমি ওই করব। অর্থাৎ মরণের খবর কিন্তু চরণে বলবে, ভাগ্যের খবর
যেমন ভাত কাপড় লেখা কপালে আর মরণ লেখা পায়, যার যেখানে মরণ থাকে আপনি হেঁটে যায়। মৃত্যু যেখানে থাকবে আপনার কিন্তু সেখানে যেতে হবে, সেখানে আপনাকে নিয়ে যাবেই, সৃষ্টিকর্তা সেখানে নিয়ে যাবে। আর আপনার আহার যেখানে থাকবে দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, কেউ ডেকে বলছে এই আমার বাড়ি থেকে দুটো খেয়ে যাও, দুমুঠো খেয়ে যাও। বিশেষ করে পয়লা বৈশাখের দিন আমার গুরুজির মতো ব্রাহ্মণকে যদি পায়, বা বিশেষ করে কুলগুরু বা দীক্ষা গুরু যদি পায়, তাহলে কত বাড়ি যে ওনার খেতে হবে তার তো আর নিরাকার নেই। এমনকি খেতে খেতে সর্বশেষ হেঁটে বাড়ি আসতে পারবেন কিনা সন্দেহ আছে, এমন হবে। তো যখন অশুভ থাকবে, আমার শনি অশুভ, অর্থাৎ আমি রাস্তাতে ঢনঢন করে বেড়ালেও আমাকে কেউ ডেকে খাওয়াবে না, কারণ শনি আমার ঘরের মধ্যে, শনি আমাকে টেনে রেখেছে, পিছনে টেনে রেখেছে। আর শনি সপ্তম এবং অষ্টম। ঠিক তদনুরূপ রবি, রবির আঙ্গুলটিও দেখুন, আপনাদের রবির আঙ্গুলও দেখুন। আমার রবির আঙ্গুলটা কিন্তু শনির দিকে একটু বাঁকা আছে এবং পিছনেও হেলানো আছে, দেখছেন? এই রবি, অর্থাৎ রবির ক্ষেত্রটাও কিন্তু দেখেন, রবির ক্ষেত্রটাও কিন্তু মোটামুটি নিচু, একটি মাত্র রেখা আছে, তবে অতটা অশুভ নয়, অর্থাৎ শনি এবং বৃহস্পতির মতো অতটা অশুভ নয়, তবে অশুভ। এবং আমার প্ল্যানেটেও কিন্তু রবি নিচস্থ, রাহু যুক্ত। একেতে রবি নিচস্থ, তারপরে রাহু যুক্ত। হাতেও কিন্তু দেখুন রবির আঙ্গুলটি শনির দিকে টেনে নিয়ে গেছে, আর হচ্ছে পিছনের দিকে হেলানো রয়েছে, অর্থাৎ যশ খ্যাতি হবে না। আমার রবি কিন্তু ভালো না, অর্থাৎ যশ খ্যাতি হয়নি। আর জ্যোতিষের যশ খ্যাতি, আপনি তো স্যার বিখ্যাত মানুষ স্যার, আপনার কেমন যশ খ্যাতি হয়নি স্যার? আপনারা হয়তো মনে করেন আমি তাল পুকুর, কিন্তু আসলে ঘটি ডোবে না। ঘটি যদি না ডোবে, ঘটি পুড়ে যদি জল না উঠাতে পারি, তাহলে তাল পুকুরের মূল্য কোথায়, এটা দেখতে হবে। স্যার আপনার হাত দেখে যদি আমরা এরকম বলি স্যার, তো মানুষ আমাদের ঠেঙাবে স্যার, যে এমন একটা মানুষের এরকম বললাম কিভাবে? না, আপনারা যদি চলে আসেন, তো ধরুন যদি আমরা একটু সামনের দিকে যাই বা অতীতের দিকে যাই, তো আপনি শ্রী ভৃগু, যিনি হাজারো গ্রন্থের রচয়িতা, যিনি জ্যোতিষশাস্ত্রে নাম ধরেছেন শ্রী ভৃগু, যিনি মেডিকেলে নাম ধরেছেন এস.এন. পান্ডে, যিনি কোক শাস্ত্রে নাম ধরেছেন কোকা পণ্ডিত, তানার কথা চিন্তা করুন তো। যিনি এক জীবনে হাজারো গ্রন্থ লিখেছেন, প্রত্যেকটা গ্রন্থে লেখা আছে, হাজারো গ্রন্থের লেখক শ্রী ভৃগু। গুরুজি বলুন তো ইনি কে? এইবার যিনি পি.ভি. রমন, এমনকি ধরুন আপনার নরেন্দ্রনাথ বাগল, তারপরে হরিহর মজুমদার, ইনরা কত জ্ঞানী গুণী মানুষ। আর আমাদের প্রিন্সিপাল স্যার যেখানে রয়েছেন, সেখানে আমি আর কোথায়। কিন্তু আমি আশা করব যে আমাদের এই ব্যাচ থেকে, আমার থেকে অবশ্যই অবশ্যই বড় জ্ঞানী গুণী জ্যোতিষ, স্বনামধন্য জ্যোতিষ তৈরি হবে, এটা আমি আভাস পাচ্ছি। যেটা আভাস মানে পূর্বাভাস। সুদিনের পূর্বাভাস যেমন আগে টের পাওয়া যায়, কিন্তু দুর্দিনের কোনো পূর্বাভাস কিন্তু আগে টের পাওয়া যায় না। দুর্দিনের পূর্বাভাস যদি আগে টের পাওয়া যেত, যে আজকে আমার হাত ভাঙবে, আজকে আমার পা ভাঙবে, আজকে আমার টাকা পয়সা হারাবে, তাহলে কিন্তু আমরা ওই দিন ঘর থেকে বের হব না, অর্থাৎ আমাদের এই দুর্যোগ করবে না। অর্থাৎ দুর্যোগকে কেউ কিন্তু কাটাতে পারেনি। সাউন্ড আসছে কার ওখান থেকে? তো একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, হ্যাঁ, একটু মিউট করুন, পরমারয় একটু মিউট করুন। তো দেখুন যে আমাদের এই যে দুর্যোগ যখন আসবে, যেমন লক্ষিন্দর কিন্তু লোহার বাসর ঘরে থেকেও তার মৃত্যুকে রোধ করতে পারেনি, অর্থাৎ বিপদকে কিন্তু রোধ করতে পারেনি। কিন্তু সুবাতাস, সূর্য উঠে যে জগৎকে আলোকিত করবে, তো প্রভাতকালে কিন্তু প্রভাতকালে সূর্যের রশ্মি দেখে বলা যায় দিনটি কেমন যেতে পারে। তো আমরা এই ব্যাচের প্রথম ব্যাচেও আমি বলেছিলাম, আমি প্রথম থেকেই বলেছিলাম যে 4 জন, এর মধ্য থেকে 4 জন আমি দেখতে পাচ্ছি যে খুব স্বনামধন্য জ্যোতিষ হবে। আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, সেই 4 জন কেমন জ্যোতিষ হয়, আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এই ব্যাচ থেকে আমি ইতিমধ্যে, যে আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনারা বায়োডাটা পাঠিয়েছেন, নাম বাবা মায়ের নাম নিয়ে, অন্তত পক্ষে জন্ম তারিখ তো সবাই আইডি কার্ডের জন্ম তারিখ দিয়েছেন, কিন্তু নাম বাবা মায়ের নাম নিয়ে কিন্তু আমি বিচার করে দেখা আমার হয়ে গেছে যে এর মধ্যে কে হবে। তো এর মধ্য থেকে আমি কিন্তু পেয়েছি প্রায় 70% ভালো নাম দাদা জ্যোতিষ হবে। তার মধ্যে একেবারে বেছে বের করে ফেলাম যাবে যে 3 জন নিশ্চয়ই আমাকে টপকাবে, টপকাবে এবং টপকাবে,
এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। দেখেন, দেখা যাবে যে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আপনি বললেন যে আপনার বৃহস্পতির স্থানে বা বৃহস্পতি ফিঙ্গারের নিচে যদি ক্রস চিহ্ন থাকে, কিন্তু স্যার জন্ম প্ল্যানেটে যদি বৃহস্পতি অশুভ থাকে, তাহলে স্যার রেজাল্টটা কি একই হবে? বৃহস্পতিতে ক্রস চিহ্ন শুভ ফল দেয়। যে হ্যাঁ স্যার। বৃহস্পতিতে ক্রস চিহ্ন শুভ ফল বলতে সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে, বাকি কোনো দিকে কিন্তু নয়। বৃহস্পতির ক্রস চিহ্নটা শুধু সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করার ক্ষেত্রে কাজ করে, আর বাকি দিকে নয়। অর্থাৎ বৃহস্পতিতে ক্রস আছে, তার দাম্পত্য জীবনটা অন্তত সুখের হবে। বাকি দিক কিন্তু জন্ম প্ল্যানেটে যা অশুভ আছে, বৃহস্পতির অশুভত্বও কিন্তু ঠিক তাই দেবে। তো এই আঙ্গুল থেকে যেভাবে আমরা রবি দেখলাম যে আমার রবি অশুভ, হাতেও কিন্তু রবি অশুভ, অর্থাৎ রবির কাজ সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, এটা কিন্তু দেবে না। এইবার বুধের আঙ্গুলটি কিন্তু আমার সোজা আছে, নিঃসন্দেহে সোজা আছে, এটা কিন্তু বাঁকাটা নেই। আছে আছে দেখেন নেই। যদি না থেকে থাকে তাহলে বুধের কি কাজ? আমরা কিন্তু বলে গেলাম যে কৌশলী, বুদ্ধিমান, বিচক্ষণ, পরিশ্রমী এবং অধ্যবসায়ী। অর্থাৎ এই কয়টা গুণ কিন্তু আমার ভিতরে আছে, যে আমি কোনো জিনিস বারবার চেষ্টা না করে আমি ছাড়বো না। আমি কৌশলী কিন্তু কম নয়, সামনে হোক পিছনে হোক যেভাবে হোক অ্যাটাক আপনাকে করব যদি মনে করি, তো অ্যাটাক আমি করব। আমি যদি মনে করি যে আপনাকে আমি ভর্তি করব, তো আপনাকে এমন ভাবে মস্তিষ্কের মধ্যে পাকাবো যে আপনি ঠিকই এই প্রতিষ্ঠানে ভর্তি হবে। আর যদি বলি যে আপনাকে আমার প্রতিষ্ঠানে রাখবো না, তো আপনার মস্তিষ্কে এমন গোলা দেব যে আপনি এই প্রতিষ্ঠানের বদনাম করে আপনি নিজেই বেরিয়ে যাবেন, আমার বের করে দিতে হবে। অর্থাৎ আমি নিঃসন্দেহে কৌশলী, এটা আমি নিজেই স্বীকার করছি। তো কৌশলী আমি আছি, অধ্যবসায়ীও আছি, তবে বুদ্ধিমান কতটা আছি এটা আমি জানি না, বিচক্ষণ কতটা আছি তাও জানি। বিচক্ষণ আছি, আমি বিচক্ষণ আছি, কারণ হচ্ছে আমি বিচক্ষণতার যে উদাহরণগুলো সেগুলো আমার ভিতরে আছে। কিন্তু বুদ্ধিমত্তাটা খুব নাও থাকতে পারে, কারণ কতটা আর করার সুযোগ পেয়েছি জীবনে। এই সামান্য জীবনে বুদ্ধির প্রয়োগ করার সুযোগই পাইনি, লেখাপড়া করার সুযোগও কিন্তু সেই পরিমাণে পেরে ওঠেনি। কর্মজীবনে লেগে যেতে হয়েছে 10 বছর বয়সের থেকে। 10 বছর বয়স থেকে উপার্জন করে 5টি পেট চালাতে হয়েছে, তার পরবর্তীতে 6 পেট, এমনকি বাড়তে বাড়তে এখন অনেক বেড়েছে। অর্থাৎ সেই সংসারের বোঝা টানতে বা সংসারের মানে এক কথায় পেট বাঁচিয়ে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে যে কষ্ট করতে হয়েছে, আমার ইতিহাস যদি শোনা হয় তাহলে যা করতে হয়েছে সেগুলো নিঃসন্দেহে বুদ্ধিমান হওয়ার কোনো সুযোগ ছিল না। তবে হ্যাঁ, আমি যেভাবেই হোক অন্তত, বিশেষ করে কখনো চুরি ডাকাতি বদমাইশি বা রাস্তা থেকে একটি টাকা তুলে এনে বা কারো মানে চুরি করে হরণ করে বা নকল জিনিস বিক্রি করে এভাবে কিন্তু টাকা উপার্জন করে এনে আমার বাবা মাকে সহ আমার ভাই বোনকে খাওয়াই বা আমার সন্তান সন্ততিদের খাওয়াই। আমি কসমেটিকের দোকান দিয়েছি, আমি সেখানে যেটা রিয়াল, যেটা যে কোম্পানি সেটা সেই কোম্পানি সেই মূল্যে বিক্রি করেছি, নকল জিনিসকে কখনো আসল বলে বিক্রি করি। আমি যখন মশলাপাতির দোকান দিয়েছি, ব্যবসা করেছি, হলুদের ভিতর ভেজাল না দিয়ে হলুদ বিক্রি হয় না, হলুদ তৈরি হয় না, ভেজাল না দিলে লাভ হয় না, কিন্তু কতটুকু ভেজাল দিতে হবে ভেজাল না দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি। আমি পালিশ না দিয়ে বরং গাঠি হলুদ কিনে ভেজাল দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলুদের মোথা। কিন্তু আমি কখনো ওই 6 মিলের গুঁড়া বা ধরেন আপনার বেসন, ডালের গুঁড়া এগুলো কিন্তু মিশ্রিত করি। তো এই যে দিকগুলো, এই নিজেকে কিভাবে, হ্যাঁ বলুন স্যার। ওই আঙ্গুলগুলো যদি স্যার পেছন দিকে হেলানো থাকে, তো এই কথাটা যদি স্যার একটু রিপিট করেন স্যার। ওই গ্রহটি আপনাকে পিছন দিকে টানছে, ওই গ্রহটি আপনাকে সামনে আগাতে দিচ্ছে না, এটা ধরে নেওয়া যাবে। অর্থাৎ ওই গ্রহটি অশুভ ধরে নেওয়া যাবে। যদি স্যার সবগুলো 4টা আঙ্গুলে যদি স্যার পেছন দিকে হেলানো থাকে স্যার, হ্যাঁ তাহলে 4টি গ্রহই আপনাকে পিছনে টানছে, ধরে নেওয়া যাবে, অবশ্যই ধরে নেওয়া যাবে, কেন যাবে না। আমরা কোনো কিছু ধরবো তো মুট করে, যেমন যদি কারো হাতের তালু প্রচন্ড পরিমাণে শক্ত থাকে তাহলে আমার এই কলমটি ধরতে হবে। আমার যদি আঙ্গুল বাঁকা হয়ে না আসে, আমি যদি মুট করে না ধরতে পারি শক্ত করে, তো আপনি টান দিয়ে তো নিয়ে যাবেন আমার জিনিস। যেমন বাদুর এবং টিকটিকি, তাদের হাতের তালু যদি আমরা লক্ষ্য করি তো এত নরম, এত মোলায়েম,
এত মসৃণ, এত আঠাযুক্ত আর হবে না। অর্থাৎ বাদুর যদি কিছু ধরে, বাদুরকে আপনি গুলি করে মারুন, দেখবেন সে গাছে ঝুলে থাকবে, সে পড়বে না। তাকে ডাল কেটে নামায় নিয়ে আসতে হবে, এমনি নামায় এনে তার দাফন বা সৎ কাজ করতে পারবেন না। এত তার হাত কঠোর, অর্থাৎ নরম বিধায় সে আটকে ধরতে পারছে। আর যার হাত শক্ত সে কিন্তু ধরতে পারছে না, এখান থেকে টান দিয়ে বের হয়ে যাচ্ছে। টিকটিকি দেখুন, সে কিন্তু উপরের দিকে হাত রেখে চলছে, সে কিন্তু পড়ে যাচ্ছে না, হাত নরম, যেখানে যাচ্ছে সে চুম্বকের মতো আটকে ধরছে। তো আঙ্গুল পিছনের দিকে থাকলে, আঙ্গুল যদি সামনে বেঁকে এনে আমি সহজে না ধরতে পারি, তাহলে আমার ধন সম্পদ সম্পত্তি আমি ধরে রাখতে পারবো? আমার জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি ধরে রাখতে পারবো? তো এই চারটি গ্রহই কিন্তু অবশ্যই পিছনে টানবে, সামনে আসতে দেবে না। ব্যক্তির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। হ্যাঁ, বাধা সৃষ্টি করবে। এইবার ধরুন বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি থেকে শুক্র বুঝবো। বৃদ্ধাঙ্গুলিটিও যদি সোজা থাকে, দেখুন শুক্র, এটা যদি বলি যে হ্যাঁ আমার শুভ আছে, কারণ আমি গাড়ুও, জাত গাড়ুও, দেখুন টান দিলেও পিছনে হেলে না কোন রকমে, সরাসরি যখন দেখবেন তখনও হেলাতে পারবেন না, অর্থাৎ সোজা। কিন্তু যাদের হেলে যাবে তারা মুখে একরকম বলবে, বাস্তবায়ন করতে পারবে না। অর্থাৎ আপনাকে যদি সাইজ করার কথা বলি, আমি সাইজ করতে পারবো না, চড় মারার কথা বলি, চড় মারতে পারবো না। কিন্তু যদি তার বৃদ্ধাঙ্গুলি শক্ত থাকে, সোজা থাকে, স্ট্রং থাকে, সে ব্যক্তি যা বলবে সেটা বাস্তবায়িত হবে। আমি কিন্তু প্রথম ক্লাসেই বলেছিলাম যে আপনারা হয়তো কেউ মনোকষ্ট নিয়েছেন যে আমার ক্লাসে সবার ভিডিও অন করতে হবে, ভিডিও অন রেখে তারপরে ক্লাস করতে হবে। এবং প্রত্যেক ক্লাস কিন্তু আমি পর্যবেক্ষণ করি। আপনারা হয়তো জানেন না যে আমি কে, শুধু জানেন আমি কেসিপাল। কিন্তু আমি যদি চাই যে আপনারা এখানে ক্লাস করবেন তো করবেন, আমি যদি চাবো না ক্লাস করবেন না, তো আপনারা করতে পারবেন না। আমি শুধু কেসিপাল, অথচ কিন্তু পারবেন না। তো এই যে ক্ষমতা, এই যে যোগ্যতা, এই যে দক্ষতা, বা এই যে তার যে ভিতকে মজবুত করে রাখা, এটা সহজ। অর্থাৎ এই শুক্র নিঃসন্দেহে আমার হাতে ভালো আছে, এবং হাতের ক্ষেত্রেও দেখুন, শুক্রের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি গোড়ায় দেখুন ভালো আছে, এবং বৃদ্ধাঙ্গুলিতে দেখুন জব চিহ্ন আছে। আমি কিন্তু অনেক আগের থেকে ধরুন বই পুস্তক লেখি, বা আপনারা ইতিমধ্যে জানেন পঞ্জিকা লেখি। পঞ্জিকা ছাড়াও আমার কিন্তু লেখা কয়েকটি বইও আছে, আমি বইও লিখেছি। তাছাড়া হ্যাঁ বলুন। আমি একটু স্কিপ করি স্যার, আমি 2 মিনিটের জন্য একটু বেরিয়ে যাই স্যার। আমি একটু 5 মিনিটের জন্য বেরিয়ে যাবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ধরুন এই যে শুধু তাই নয়, 14 বছর ধরে আমি রাশিফল ম্যাগাজিন লিখি। আমি ধরুন বাংলাদেশে একটি বিশেষ জনপ্রিয় পত্রিকা, যেটা বাংলাদেশের সর্বোচ্চ প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, তার রাশিফল লিখি। এমনকি আমেরিকাতে ইউএসএ এডিশনে সাপ্তাহিক রাশিফল, সেটাও কিন্তু আমি লিখি। অর্থাৎ লেখা কিন্তু আমি অনেক আগের থেকে লিখি। অর্থাৎ ধরুন 14 বছর আমি ধূপছায়া পত্রিকা মাসিক রাশিফল বের করেছি, 2 বছর বন্ধ করেছি, অর্থাৎ 16 বছর আগের থেকে আমি রাশিফল ম্যাগাজিন বের করি। আমার যে গ্রন্থ বের হয়েছে সবই কিন্তু 2012 সালের আগে বের হয়েছে, 12 সালের পরে আর বের হয়নি। অর্থাৎ 12 সালে আমি জুলাই মাসে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ি, স্ট্রোক করি। সেই স্ট্রোক করার পরে আমার কিন্তু আর গ্রন্থ লেখা হয়নি, শুধু ওই ম্যাগাজিন আর পঞ্জিকা নিয়েই আছি, এটা নিয়ে আমি আছি, আর বাকি গ্রন্থ আর লেখা হয়নি। অর্থাৎ আপনার একটা বই দেখছিলাম অনেক আগে স্যার, ধূপছায়া স্যার। হ্যাঁ, ওই ধূপছায়ার কথাই বলছি। ওটা কিন্তু 16 বছর আগে থেকে আমার স্টার্ট। তো জ্যোতিষ জগতে পদার্পণ করেছি বা জ্যোতিষ পেশা হিসেবে নিয়েছি 20 বছর, তার 16 বছরের লেখনী কিন্তু আমার প্রমাণ আছে। এর আগেও কিন্তু আমি বিভিন্ন পেপার পত্রিকায় অনেক আর্টিকেল লিখেছি, সেগুলো সংরক্ষিত আছে। অর্থাৎ এই শুক্রই কিন্তু সেই শক্তিটা দিয়েছে। শুক্রের আঙ্গুলের জবটা আমার প্ল্যানেটেও কিন্তু বুধ শুক্র ক্ষেত্র বিনিময় করেছে। আমি একটা প্রশ্ন করব, হচ্ছে আমার লগ্নের চতুর্থ এবং আয়, সে তৃতীয় অবস্থান করে, তৃতীয় অবস্থান করে বুধ আর শুক্রর ক্ষেত্র বিনিময় করেছে। অর্থাৎ শুক্র নিঃসন্দেহে ভালো। যদি বলা যায়, বলতে হয় যে আমি কতটা সৎ, কতটা নিট অ্যান্ড ক্লিন, এটা কতটা কেমন, এটা আপনারা ধীরে ধীরে বুঝে ফেলবেন ক্লাস নিতে নিতে, বা ক্লাসে যোগদান করতে করতে আপনারা বুঝে ফেলবেন। আমার বিষয়ে আপনাদের নাম নিয়ে যেমন আমরা গবেষণা করেছি, তেমনি আপনারাও কিন্তু
জ্যোতিষ হবেন, হওয়ার মধ্যে আমাদের এই ছাত্রদের নিয়েও আপনারা গবেষণা করবেন, করে আপনারা বের করবেন। যখন নিউমারোলজি আজকে ক্লাস হলো, এভাবে নাম বাবা মায়ের নাম দিয়ে আপনারা 10ম ক্লাসে গিয়ে দেখবেন নিউমারোলজিতে আপনারা বিচার করা শিখে ফেলবেন। আজকে যে 5টি প্রশ্ন বলেছি যে এই 5টি প্রশ্ন নোট করে রাখুন, এই 5টি প্রশ্নের উত্তর আমার বলা লাগবে না, আপনারাই বের করবেন। আমি আশা করব যে আপনারাই বের করতে পারবেন। আমার একটা প্রশ্ন আছে, একটু ভিডিওটি অন করুন। জয়ন্ত কুমার, ভিডিওটা অন করুন। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন বাবু। আমার শনির আঙুল, শনির ক্ষেত্রটা হচ্ছে নিচুস্থ, কিন্তু আঙুলটা সামনের দিকে ঝোঁকা, হ্যাঁ, করতলের দিকে ঝোঁকা, এ কি অর্থ বহন করে? আচ্ছা, শনির ক্ষেত্রটি নিচু, তাহলে শনির ক্ষেত্রটি নিচু, শনির ক্ষেত্রে কি কোনো তিল জব জাল চিহ্ন বা কালো চিহ্ন এগুলো আছে? শনির ক্ষেত্রটি কি অধিক শক্ত, কোন জরুলের মতো শক্ত হয়ে আছে? নেই না। তাহলে শুভ শনি। আপনার প্ল্যানেটের শনি কত নাম্বার ঘরে আছে? লগ্নের কত নাম্বার ঘরে? লগ্নে শনি আমার। লগ্নের শনি কি লগ্ন আপনার? আমার হলো ওটা পুষ, কর্কট রাশিতে পুষ্যা লগ্ন। না, পুষ্যা লগ্ন হয় না। আচ্ছা যাই হোক, আপনি লগ্ন মনে করলে তখন শনি বলা যাবে যে শনি আপনার শুভকারক না অশুভকারক আপনি বুঝে ফেলবেন। এমনি কিন্তু আপনি যা বললেন তাতে বলা যায় যে আপনার শনি শুভ শনি। তো এইভাবে কিন্তু আমরা এই 5টি গ্রহের ক্ষেত্রকে কিন্তু শুভ অশুভ বের করতে পারি। বাকি থাকলো 4টি। স্যার একটা প্রশ্ন করব স্যার। 1 মিনিট পরে করেন, একটু মনে রাখেন। বাকি যে 4টি থাকলো রাহু, কেতু, চন্দ্র, মঙ্গল, এই 4টি অবশ্যই ক্ষেত্র দেখে আমাকে বুঝতে হবে, ওটি আঙ্গুল দেখে বোঝা যাবে না। ক্লিয়ার? এবার প্রশ্ন করুন, কে কি বলতে চাচ্ছিলেন? স্যার আমি বলছি কি, আয়ুরেখার কেতুর স্থানে উপরের দিকে ত্রিভুজ আছে স্যার, এটা কি ভালো না খারাপ? স্যার আয়ুরেখার উপরে দেখেন, আপনি হয়তো জানেন না, আয়ুরেখার উপরে ত্রিভুজ চিহ্ন কোন জায়গাটায়? স্যার কেতুর স্থানে মিডিলে, হাতের মিডিলে স্যার, কেতুর ক্ষেত্রের মাঝে। এইবার যখন আয়ুরেখা নিয়ে বিচার করা হবে যে ক্লাস, সেই ক্লাসে আপনি যখন জানতে চাবেন যে আয়ুরেখার উপরে কেতুর ক্ষেত্রের ওখানে ত্রিভুজ চিহ্ন, এই তো এইরকম তো স্যার উপরের দিকে স্যার, মানে আয়ুরেখার উপরে স্যার, উপরের দিকে। আয়ুরেখার উপরে কেতুর দিকে হলে তো এইরকমই হতে হবে। না স্যার, স্যার কেতুর স্থান না স্যার, ওটা তো রাহুর স্থান স্যার, কেতু মানে মিডিলে। মস্তিষ্ক রেখাই বলছে স্যার, মনে হয় মস্তিষ্ক রেখা স্যার। না না, আয়ুরেখার উপরে, মস্তিষ্ক রেখা না। এই যে আয়ুরেখার উপরে এভাবে। হ্যাঁ স্যার, এটা বড় ত্রিভুজ স্যার। হ্যাঁ, এই যখন আয়ুরেখা নিয়ে হবে, আমি কিন্তু প্রথমেই বলেছি যে যে ক্লাস হবে সেই ক্লাস রিলেটেড প্রশ্ন আপনাদের করতে হবে, তাহলে কিন্তু অপরের কোনো রকম ক্ষতি হবে না, বা মাঝপথে আমরা 2 কলম শিখতে যাব না। যখন মাঝপথে 2 কলম শিখতে যাব বা পার্সোনাল, যখন কারো পার্সোনাল প্রশ্ন করার সুযোগ দিব, মানে পার্সোনাল ভাগ্য জানার সুযোগ দিব, সেটা হচ্ছে আমরা যেদিন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং নিউমারোলজি নিয়ে বিচার করব, সেদিন লটারি হবে। আমরা কিন্তু গত বছরও করেছি যে আপনাদের যতজন শিক্ষার্থী আছেন সবার নাম লিখে লটারি হবে, কাগজে থাকবে, আমরা নাড়া দিব, এর ভিতর থেকে যেটা উঠবে তার হরোস্কোপ, তার নিউমারোলজি নাম এবং তার হাত নিয়ে বিচার করা হবে, তখন বলা হবে। তারপরেও প্রথম দিন আপনি ভুল করে করুন আর যেভাবেই করুন প্রশ্ন করেছেন। তো আয়ু রেখার উপরে যদি কেতুর ক্ষেত্রে ভাগ্য রেখা লাগোয়া যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে ওই সময় যে বয়সে আয়ু রেখা থেকে ত্রিভুজ চিহ্নটি উঠেছে, ওই বয়স থেকে তার জীবনে আধ্যাত্ম চেতনা বা আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে এবং সে ধনধান্যে ফুলে ফেপে উঠবে। জীবনে দীক্ষা, ইষ্টমন্ত্র, গুরু মন্ত্র যা নেওয়ার ওই সময় নেবে। স্যার, হ্যাঁ, প্রেসিডেন্ট স্যার যোগদান করেছেন। প্রেসিডেন্ট স্যার কেমন আছেন? প্রেসিডেন্ট স্যার কেমন আছেন? কোথায় আছে? আপনার মিউট করা রয়েছে, কথা শুনতে পারলাম না। আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আমি তো শুনতেছি, আমি তো কথা বলতেছি তো। হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। স্যার
হ্যাঁ বলুন, আর কার কি প্রশ্ন আছে? এবার কিন্তু আমাদের কেমিস্ট্রি ক্লাস শেষের দিকে, আমাদের ঠিক 8:30 বেজে গেছে। আপনারা 20 মিনিট পরে জয়েন করার কারণে 1.5 ঘন্টার ক্লাস কিন্তু আপনারা 20 মিনিট পিছিয়ে গেলেন। এখন কিন্তু আমাদের গুরুজি ক্লাস নেবেন, অর্থাৎ আপনাদের প্রিন্সিপাল স্যার ক্লাস নেবেন। এখন কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির ক্লাস শুরু হয়ে যাবে। তো এই হাতের বিষয়ে এবার কার কি প্রশ্ন আছে বলুন। স্যার আমার আজকে একটু বেরিয়ে যেতে হচ্ছে স্যার, আমার খুব কাছের একজন মানুষকে পুলিশে ধরে নিয়ে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যান, আগে তাকে উদ্ধার করার চেষ্টা করুন। কোন জেলা আপনাদের? আমাদের স্যার এই ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা স্যার। আচ্ছা, কি কারণে ধরে নিয়ে গেছে? আমার সংগঠনেই স্যার, আমি স্যার ওই আমাদের ইউনিয়নের পূজা উদ্যাপনের সভাপতি, আমার সেক্রেটারিকে ধরে নিয়ে গেছে। কি কারণে? এটা স্যার এখনো কারণটা জানতে পারিনি স্যার, আমি সবাই আসতেছে আমার কাছে, আমাকে যেতে বলতেছে। আচ্ছা দেখেন, আগে যদি বিশেষ কোনো কারণ না থাকে, ভুলবশত যদি ধরে নিয়ে যেয়ে থাকে, যে অপরের দোষে যদি গ্রেফতার হয়ে থাকে, যে বা হয়তো অনেক সময় ভুল আসামি গ্রেফতার হয় না, যে অমুককে গ্রেফতার করতে আসছে অথচ ইনি গ্রেফতার হয়ে গেছে, এরকম যদি ভুলবশত হয়ে থাকে, সে যদি প্রকৃত অন্যায়কারী না হয়ে থাকে, তাহলে আপনি দ্রুত প্রয়োজনে আমাদের প্রেসিডেন্ট স্যার আছে, যোগাযোগ করেন, বা আমাদের সাথেও একটু যোগাযোগ করেন। আমরাও যদি কোনো সহযোগিতা করতে পারি তাহলে আমরা করব। যদি সে ভুল পথে নিজে অপরাধী না হয়ে যদি মানে ভুল কারণে গ্রেফতার হয় তাহলে আমাদের জানায়, আর যদি সে অপরাধী হয় আমাদের কিন্তু জানাবেন না। ঠিক আছে, তো আপনি যান, আগে তাকে সহযোগিতা করুন। তো এখন কিন্তু আমাদের আমার একটু কথা আছে। হ্যাঁ বলেন। এখানে তারা মোবাইল নাম্বার ইউজ করা যাবে না, নাম ব্যবহার করবেন। ওখানে G10 ম্যাক্স একটা নাম্বার আছে, আর একটা 3-4 আছে। এই জিনিসগুলি যারা জানে না তাদেরকে এই বিষয়গুলি শিখে নিতে হবে, যে তাদের নাম লিখতে হবে। আমরা মোবাইল নাম্বার হিসেবে কাউকে চিনি না। আপনার পিন্টু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তীর ভর্তি ফর্ম কিন্তু আমি এখনো পাইনি। আপনি ভর্তি ফর্ম দিয়েছেন? আপনার সার্টিফিকেটের কপি, ভর্তি ফর্ম, আইডি কার্ড আমি আমার হাতে এখনো পৌঁছায়নি। আগামী ক্লাস শুরুর আগে বৃহস্পতিবারের মধ্যে আপনার ভর্তির ফর্ম আমার কাছে পৌঁছাতে হবে। ফর্ম পাবো কোথায়? আপনি ফর্ম এখনো পাননি? না প্রেসিডেন্ট স্যার, তো আপনি আইডি নাম্বার দিলেন কি করে? ওনাকে ফর্ম দেননি? পিন্টু ফর্মে পৌঁছে দেওয়ার কথা, পিন্টু একটু ফর্ম পাও না, এটা তো দুঃখজনক। তুমি ফর্ম এখনই পেয়ে যাবা তোমার হোয়াটসঅ্যাপে। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার এবং ভোটার আইডি এটি আমার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য সবাই দিয়েছে প্রেসিডেন্ট স্যার। কালেক্ট করে অন্ততপক্ষে এগুলো পরবর্তীতে যারা জয়েন করতেছে তারা, ঠিক আছে প্রেসিডেন্ট স্যার? ভর্তির সময় সবাই দিয়েছেন, সবাইকে তো দুইবার চাওয়া যাবে না, ওগুলো আমার কাছে জমা আছে, যারটা নেই তারটা চাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে না নিয়ে তো আমি ভর্তি কাউকে করিনি। সবার পাওয়া গেছে? আমরা এখানে পাইনি, কিন্তু শুধুমাত্র পিন্টু মিত্র উনারটা, আচ্ছা ঠিক আর সবারটা পেয়েছি। তো পিন্টু মিত্র, আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ফর্ম পাঠিয়ে দেবো। আগামী বৃহস্পতিবারের আগে আপনার পেপারস পত্র সহ আপনি ফর্ম ফিল আপ করে দিবেন। আচ্ছা পিন্টু মিত্র, তাইলে মহাসচিবের সাথে যোগাযোগ করবেন, আপনার সমাধান হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আর প্রেসিডেন্ট স্যার, আপনি হয়তো ছিলেন না, আপনি জানেন না, আমাদের সব থেকে লিটল মাস্টার বা সর্বকনিষ্ঠ দুজন শিক্ষার্থী কিন্তু আছে এখানে। একজন হচ্ছে শোভন বিশ্বাস, সে এবার এসএসসি পরীক্ষার্থী, আর একজন হচ্ছে পরমা রয়, সে হচ্ছে ক্লাস 9 এর সায়েন্সের স্টুডেন্ট। তো শোভন বিশ্বাস, ওদেরকে দুজনকে পরিচয় করাই, আমার সাথে পরিচয় করান। আর তো সকালে ছিল না। হ্যাঁ সকালে ছিল না, সকালে তো আপনিও ছিলেন না। এর আগে পরিচয় পর্ব হয়েছে। পরমা রায় না, আমি জয়েন করছিলাম, আমি জয়েন করছি। কই, আমি তো দেখলাম না। আপনি জয়েন করলে তাহলে আমি দেখবো না? শেষের দিকে জয়েন। ও শেষের দিকে, হ্যাঁ 11:30-12টার দিকে। পরমা রায়, একটু ভিডিওটা অন করুন। আমাদের প্রেসিডেন্ট স্যার যোগদান করেছেন, এই যে পরমা রায়। পরমা রায় বাড়ি কোথায়? খুলনাতে।
কোথায় বাড়ি? বাসা দৌলতপুর, খুলনা। খুলনা, আচ্ছা আচ্ছা। ফ্যামিলিতে কেউ আছে জ্যোতিষ? না, বাবা একটু হাত দেখতে পারে। আচ্ছা, তাহলে মানে এই জ্যোতিষী পেশায় আসতে কোনো বাধা নাই তো? না। আচ্ছা, ওয়েলকাম। তাহলে শেখা যাবে। এখন আপনি কি করতেছেন? লেখাপড়া করেন কি? লেখাপড়া ক্লাস 9 এ, সায়েন্সে। আর পাশাপাশি এটাও করবেন। নুরুল স্যার, আপনাকে শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে না। প্রেসিডেন্ট স্যার, আপনার যদি মোবাইলে সমস্যা হয় তাহলে আর কি আমার কথা নুরুল স্যারকে একটু হাঁটাহাঁটি করার রিকোয়েস্ট দিচ্ছি, কারণ ওখানে এক জায়গায় বসে থাকতে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে স্যার। আমার মোবাইলের সমস্যা, কথা শোনা যায় না? না, কথা নেটওয়ার্ক উইক থাকতে পারে স্যার। নেটওয়ার্কের সিগন্যালটা অবশ্যই খেয়াল রাখবেন স্যার, যে 4G কানেকশনটা ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে মাথা দেখা যায় না, কখনো পিঠ দেখা যায়, কখনো উল্টে থাকে, এরকম হলে হবে কেমনে? এই এবার বলে। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে শোভন বিশ্বাস। হ্যাঁ, শোভন বিশ্বাসকে দেখেছেন? নমস্কার না স্যার। না, দেখি নাই। ওই যে স্বপন বিশ্বাসকে দেখা যাচ্ছে না। শুভম বিশ্বাস, শুভম বিশ্বাস। সুফল, সুফল বিশ্বাস, সুফল, সুফল না, শুভম, শুভম, SUVOM, শুভম বিশ্বাস। বিশ্বাস তো নাই, মনে হয় লাইনে নাই। না না, আছে, লাইনে আছে। হ্যাঁ, শুভম বিশ্বাস, কথা বলুন, আপনি কথা বলুন। নমস্কার স্যার, আমি শুভম বিশ্বাস। আমি খুলনার ডুমুরিয়া থেকে আপনাদের সঙ্গে যোগদান করছি। আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ থেকে। গুড গুড। আপনি কি হ্যালো, জ্যোতিষ হয়ে যায় ওদিকে হবে কি অবস্থা কি? ওয়েলকাম আপনাদের যোগদান করার জন্য। আপনার ওকে।